কিছু সম্পর্ক হয়তো এমনই হয়, যেখানে ভালোবাসাটা ভীষণ সত্যি, কিন্তু পরিস্থিতিগুলো নিষ্ঠুর। আমি সব কিছু হারিয়েছিলাম, কিন্তু কেন হারিয়েছিলাম সে উত্তরটা ছিল অজানা। শহরটা আমাকে নতুন জীবন দিল, নতুন করে বাঁচতে শেখালো, কিন্তু প্রতিটা সফলতার সিঁড়িতে আমার মনে পড়তো তোমার কথা। জানতাম না আমাদের গল্পটা আসলে কি ছিল, একটা ভুল বোঝাবুঝি নাকি নিয়তির নির্মম খেলা। আমি সেই দিন নিরুপায় ছিলাম। আমার ভালোবাসাকে বাঁচাতে আমাকে এমনটা করতে হয়েছিল। প্রতিটা শব্দের সাথে আমার আত্মা কেঁদেছিল ফাহিম। তুমি চলে যাওয়ার পর আমার জীবনটা শূন্য হয়ে গিয়েছিল। অন্ধকারে ডুবে থাকা সেই দিনগুলোই শুধু তোমার ফিরে আসার স্বপ্ন দেখেছি। জানতাম না নিয়তি আবার আমাদের এক করবে, নাকি চিরদিনের জন্য আলাদা করে দেবে। যেদিন আমাকে অপমান করে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল, সেদিনে আমি শপথ নিয়েছিলাম ফিরব, কিন্তু অন্য রূপে, নিজের জন্য, আর যে ভালোবাসার জন্য আমাকে ত্যাগ স্বীকার করতে হয়েছিল তার জন্য। এই শহর আমাকে সুযোগ দিয়েছে, শক্তি দিয়েছে, কিন্তু সেই রাতের স্মৃতি, তোমার অস্বীকারোক্তি, কথাগুলো, সেগুলো আমাকে প্রতি মুহূর্তে তাড়িয়ে বেড়াচ্ছে। আমি জানতাম তুমি নির্দোষ। আমার প্রতিটি শ্বাস প্রশ্বাস তোমার নাম ধরে রেখেছে। সমাজের ভয়, পরিবারের সম্মানের অজুহাতে আমাকে বাধ্য করা হয়েছিল ভালোবাসাকে বলি দিতে। সেই স্মৃতি আমাকে দিনের পর দিন কুরে কুরে খেয়েছে। আমি বাঁচতে চাইনি, কিন্তু মনের গভীরে একটা আশা ছিল, যদি কোনো দিন তুমি জানতে পারো আসল সত্যটা। কি আছে তাদের গল্পে জানতে হলে আমার সাথেই থাকুন, আস্তে ধীরে সব বুঝিয়ে দিচ্ছে। চলুন শুরু করি। গল্পটা শুরু হয় গ্রামের পিচ ঢালা রাস্তার এক মোড় থেকে। পুরনো টিনের ছাউনি দেয়া একটি ছোট্ট সিডি দোকান। সকালের নরম আলোয় দোকানের তাকে ঝকঝকে সিডিগুলো ঝলমল করছে। আশেপাশে চটপটি আর ফুচকার ঠেলা গাড়িগুলো সবে খুলছে। বিক্রেতাদের হাঁক ডাক শোনা যাচ্ছে। দোকানের কর্মচারী ফাহিম, বয়স তার 18, সাদামাটা গেঞ্জি লুঙ্গি পরা, আত্মবিশ্বাসী চোখে নতুন সিডি সাজাচ্ছে। পরম যত্নে প্রতিটি সিডি হাতে নিয়ে তাকে রাখছে আর গুনগুন করে গাইছে নতুন কোনো জনপ্রিয় গানের সুর। একজন মধ্যবয়সী লোক বাজারের ব্যাগ হাতে দোকানের সামনে এসে দাঁড়ালো। কিরে ফাহিম, আজ কি নতুন কালেকশন এসেছে? বাড়িতে বউ কদিন ধরে নতুন সিনেমার সিডি চাইছে, দিতে পারিনি। ফাহিম সিডি সাজানো থামিয়ে মাথা তুলে, তার মুখে একটা আন্তরিক হাসি ফুটে ওঠে। সে নিজের প্যান্টের পকেট থেকে একটা ময়লা কাপড় বের করে হাতের ধুলো ঝেড়ে ফেলে। আসসালামু আলাইকুম চাচা। আরে বাপরে, আপনি এসেছেন আর নতুন কিছু থাকবে না? তা কখনো হয় নাকি? আজকের কালেকশনটা তো একদম ফাটাফাটি, একদম লেটেস্ট রিলিজ সব। চাচি তো দেখে মুগ্ধ হয়ে যাবে। আপনার পছন্দ যে কি দারুণ সেটাও সবাই জানে। তাই নাকি? দেখি তাহলে কি আছে নতুন। তবে একটা ভালো দেখে দিস। গতবার একটা সিডি দিয়েছিলি, সেটার প্রিন্ট ভালো ছিল না। পরে তোর চাচি এমন বকা দিল যে কি আর বলবো। ফাহিম হাসে, তার হাসিতে একটা সহজ সরলতা আছে। সে চট করে সেলফ থেকে কয়েকটা সিডি টেনে নেয়, যেগুলো প্যাকেটের গায়ে নতুন সিনেমার পোস্টার সাঁটানো। আরে চাচা, কি যে বলেন, ওরা তো বলে দিয়ে ফেলেছিলাম। আজকেরগুলো দেখুন, একদম জকজকে প্রিন্ট, মনে হবে সিনেমা হলে বসে দেখছেন। এই যে দেখুন, এটাই হলো প্রেমের পরশ, সুপারহিট হয়েছে সব জায়গায়। আর এইটা অজানা পথের দিশা, নতুন নায়িকা এসেছে, তার অভিনয় নাকি সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। ক্রেতা ফাহিমের হাত থেকে সিডিগুলো নিয়ে উল্টে পাল্টে দেখে, তার মুখে সন্তুষ্টির ছাপ। ভালোই তো লাগছে দেখতে। আচ্ছা, তোর কাছে কি পুরোনো দিনের কোনো গান আছে? ধর মান্নাদের বা সতীনাথ মুখোপাধ্যায়ের। তোর চাচি আজকাল পুরোনো গান শুনতে খুব ভালোবাসে। ফাহিম মাথা চুলকায়, তারপর হাসে। সে এক মুহূর্ত ভাবে, তারপর দোকানের ভেতরের দিকে ইশারা করে। আরে চাচা, শেয়ার বলতে আমার দোকানে সব আছে, নতুন পুরনো হিট ফ্লপ। মানে ফ্লপ তো কিছু রাখি না, সবই হিটই। আপনি একটু ভেতরে আসুন না, আমি আপনাকে সুন্দর করে বের করে দিচ্ছি। আসলে এই সিডিগুলো একটু ভেতরের থাকে রাখা, বাইরে নতুনগুলো রেখেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে দে দুটো নতুন সিনেমার সিডি। আর দেখ পুরোনো দিনের গানের সিডি আছে কিনা, একটা ভালো দেখে দিবি কিন্তু। আপনি চিন্তা করবেন না চাচা, আমি এমন জিনিস দেব যে আপনার দিন ভালো হয়ে যাবে, একদম নিশ্চিন্তে থাকতে পারেন।
গ্রামের সেই চেনা রাস্তা। সকাল 9টা। তানিয়া, বয়স তার 17। তার স্কুলের সাদা ইউনিফর্ম পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বন্ধুদের সাথে হাসতে হাসতে স্কুলের দিকেই যাচ্ছিল। তার মুখে নির্মল হাসি, চোখে মায়াবী সরলতা। সে অন্য মেয়েদের চেয়ে শান্ত। বেনি করা চুল আর কপালের এলোমেলো গোছা তাকে স্নিগ্ধ দেখাচ্ছে। তারা ফাহিমের সিডি দোকানের পাশ দিয়েই যাচ্ছিল। তানিয়া হঠাৎ থমকে দাঁড়ায়, তার চোখ ফাহিমের দিকেই চলে যায়। ফাহিম তখন এক ক্রেতার সাথে কথা শেষ করে নতুন সিডি গোছাচ্ছিল। নিজের মনেই কাজ করছে। তার এলোমেলো চুলে ঢাকা মুখে আত্মবিশ্বাসের হাসি। তানিয়ার বান্ধবী লামিয়া তার হাত ধরে বলে, কি রে তানিয়া, দাঁড়িয়ে গেলি কেন? স্কুল শুরু হতে আর বেশি দেরি নেই তো, চল তাড়াতাড়ি। তানিয়া কোনো জবাব না দিয়ে ফাহিমকে এক ঝলক দেখে। ফাহিম তখন একটা লাল রঙের সিডি হাতে নিয়ে সেটাকে সুন্দর করেই রাখছে। তানিয়ার চোখে যেন ফাহিমের ওপর আটকে যায়। তার মনে হয় ছেলেটা যেন এই গ্রামের আর সবার থেকে একটু আলাদা। তার কাজ করার ভঙ্গি, তার হাসি, তার চুল আর তার সহজ সরল চেহারা। কিছুটা হ্যান্ডসামও বটে। ইস, এলোমেলো চুলগুলো দেখতে কি সুন্দর! সব কিছুই তানিয়ার মনে একটা ছাপ ফেলে যায়। তানিয়া দ্রুত নিজের চোখ সরিয়ে নেয়, যেন কেউ দেখে না ফেলে। সে সামান্য লাল হয়ে যায়। তারপর বন্ধুদের সাথে হাঁটতে শুরু করে। ফাহিম তাকে কিছুতেই খেয়াল করেনি। তার মনে শুধু নিজের কাজ। লামিয়া আবারও বলে, কি দেখছিলে রে ওখানে? নতুন কিছু এসেছে নাকি? তানিয়া একটু অপ্রস্তুত হয়ে বলে, না, কিছু না, এমনি দেখছিলাম। চল, দেরি হয়ে যাচ্ছে। স্কুলের পথে হাঁটতে হাঁটতে তানিয়া একবার ফাহিমের সিডি দোকানের দিকে ফিরে তাকায়। ফাহিম তখন এক ক্রেতার সাথে হাসি মুখে কথা বলছে। যা দেখে তানিয়ার ঠোঁটে হালকা হাসি ফোটে। তার মনে এক নতুন অনুভূতি দানা বাঁধে। বারবার ছেলেটিকে দেখা দিচ্ছে হয়। ক্লাসে মন বসাতে না পেরে তার মনে ফাহিমের ছবিটায় ঘুরপাক খায়। বিকেল 4টায় স্কুল ছুটির পর ফাহিমের দোকান এখন জমজমাট। স্কুলের ছেলে মেয়ে, তরুণ তরুণী থেকে বয়স্ক মানুষ সবাই সিডি কিনতে ভিড় করেছে। দোকানের সামনে ফুচকার চটপটির ঠেলা গাড়িতেও উপচে পড়া ভিড়। ফাহিম ক্রেতাদের সামলাতে ব্যস্ত। তানিয়া তার দুই বান্ধবী শারমিন ও লামিয়ার সাথে বাড়ির পথেই ফিরছিল। দূর থেকে ফাহিমের দোকান দেখে তার মনে একটা টান অনুভব হয়। সে অজুহাত খোঁজে সেখানে যার। শারমিন তখন কিছু বলে ওঠে, তানিয়া, চল ফুচকা খাই। আর সারাদিন কি যে পড়া ছিল, মাথাটা ধরে গেছে। লামিয়া বলে, হ্যাঁ রে, চল, আজ মন ভরে ফুচকা খাবো। তানিয়া হঠাৎ দাঁড়িয়ে পড়ে। তোরা যা, আমার একটু দোকানে কাজ আছে। শারমিন আশ্চর্য হয়ে বলে, দোকানে কাজ? কোন দোকানে? তুই তো কখনো দোকানে যাস না। না মানে, আমার একটা নতুন গানের সিডি দরকার ছিল। মা কয়দিন ধরে একটা রবীন্দ্রসঙ্গীতের সিডি খুঁজতে বলেছেন। পুরনোটা নাকি বাজে। চল, ওই সিডির দোকানটাতে যাই। আরে বাবা, রবীন্দ্রসঙ্গীতের সিডি? তুই তো গানই শুনিস না। তানিয়া একটু রেগে যাওয়ার ভান করে। শুনবো না কেন? মা শুনতে বললে শুনবো না? তোরা কি যাবি নাকি আমি একাই যাব? শারমিন আর লামিয়া একে অপরের দিকে তাকায়, তারপর হেসে ফেলে। তারা বুঝতে পারে তানিয়া হয়তো অন্য কিছু চাইছে, কিন্তু তাকে ঘাঁটতে চায় না। ঠিক আছে বাবা, চল, আজ তোর জন্য আমরাও সিডি কিনবো। তোর মাকে বলবি তোর বান্ধবীরাও তোর সাথে গিয়েছিল। তারা তিনজন ফাহিমের দোকানের দিকে এগিয়ে যায়। দোকানে বেশ ভিড়। ফাহিম তখন একজন তরুণীর সাথে কথা বলছে। তাকে একটা নতুন বাংলা সিনেমার সিডি দেখাচ্ছে। তানিয়া দোকানের সামনে এসে একটু দূরে দাঁড়িয়ে থাকে, যেন অন্য সিডি দেখছে, কিন্তু তার চোখ ফাহিমের দিকে। ফাহিম ক্রেতাকে সিডি দিচ্ছে, তার চোখে মুখে ব্যস্ততা। সে হঠাৎ তানিয়াকে দেখে। তানিয়া স্কুলের ইউনিফর্মে একটু লাজুক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। ফাহিম তাকে দেখে একটা মিষ্টি হাসি দেয়। তানিয়ার হার্টবিট যেন একটু বেড়ে যায়। সে চোখ নামিয়ে নেয়। ফাহিম তরুণীকে সিডি দিয়ে বলে, আর কিছু লাগবে আপু? না, এইটা হলেই হবে, ধন্যবাদ। ফাহিম এবার তানিয়ার দিকে আসে, তার মুখে সেই মিষ্টি হাসি। আপনি কিছু খুঁজছেন আপু, নাকি এমনি এসেছেন? তানিয়া সংকোচ করে, তার চোখ সিডির তাকে। না মানে, হ্যাঁ, একটা নতুন গানের সিডি, রবীন্দ্রসঙ্গীতের। রবীন্দ্রসঙ্গীত? কি আশ্চর্য! আপনি বুঝি রবীন্দ্রসঙ্গীত খুব ভালোবাসেন? হ্যাঁ মানে, মা পছন্দ করেন। একটা নতুন গানের সিডি দিবেন, যেটা সবাই এখন শুনছে। ফাহিম হেসে তানিয়ার দিকে তাকায়, তার চোখে একটা কৌতুকপূর্ণ হাসি। আপনি তো লাজুক কেন আপু?
মা পছন্দ করে তো ভালো কথা, কিন্তু আপনি নিজেও তো কিছু ভালোবাসেন না, হ্যাঁ? তানিয়া আস্তে করে বলে, আমি আমি সবই শুনি, নতুন গান পুরানো গান সব। তাহলে এটা নিন, স্বপ্নজাল সিনেমার গানগুলো খুব ভালো হয়েছে, নতুন রিলিজ হয়েছে, সবাই নিচ্ছে। ফাহিম একটা সিডি বের করে তানিয়ার হাতে দেয়। তানিয়া সিডিটা হাতে নিয়ে দেখে তার আঙুলগুলো ফাহিমের আঙুল ছুঁয়ে যায়। তানিয়া একটু কেঁপে ওঠে। ফাহিমও হয়তো সেটা অনুভব করে। আচ্ছা, এটার দাম কত? 70 টাকা আপু, একদম ন্যায্য দাম। তানিয়া ব্যাগ থেকে টাকা বের করে ফাহিমের হাতে দেয়। তাদের হাত আবারও ছুঁয়ে যায়। তানিয়া মুখে একটা হালকা হাসি ফোটে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ আপু, আবার আসবেন কিন্তু, হ্যাঁ? নতুন নতুন সব সিডি আসে। তানিয়া লজ্জা পেয়ে বলে। আচ্ছা ঠিক আছে। তানিয়া সিডি নিয়ে বন্ধুদের দিকেই হেঁটে যায়। শারমিন আর লামিয়া অবাক হয়ে তাদের দেখছিল। শারমিন বলে, কিরে, রবীন্দ্রসঙ্গীত কিনতে গিয়ে নতুন সিনেমা সিডি কিনলি? তানিয়া হাসতে হাসতে বলে, আরে বাবা, কি করব, ফাহিম বলল এটা নাকি সবার সেরা এখন কালেকশন, তাই নিয়ে নিলাম। ফাহিম, তুই তো সিরিজের নামও জানিস দেখছি, ব্যাপারটা কি? তানিয়া লজ্জা পেয়ে বলে। আরে চুপ কর, চল তোদের ফুচকা খাওয়াতে নিয়ে যাই। তানিয়া বন্ধুদের নিয়ে দ্রুত দোকানের সামনে থেকে চলে যায়। ফাহিম তাদের চলে যাওয়া দেখতে থাকে। তার মুখে একটা মৃদু হাসি লেগে থাকে। সে জানে এই মেয়েটি শুধু সিডি কিনতে আসেনি। পরের দিন বিকেলে ফাহিমের দোকানে ভিড় একটু কম। সে একটা খাতা নিয়ে হিসেব করছে। তার মুখে চিন্তার রেখা। মাঝে মাঝে সে বাইরে তাকিয়ে দেখছে। তানিয়া আজ সে স্কুল ইউনিফর্মে নেই। তার পরনে একটা সুন্দর দামি এমব্রয়ডারিড পলি ব্লেন্ডেড সালোয়ার কামিজ। সে একটু ধীরে ধীরে ফাহিমের দোকানের দিকে আসে। তার চোখে মুখে একটু দুষ্টুমি আর কৌতুক। ফাহিম খাতা থেকে মুখ তুলে তানিয়াকে দেখে। তার মুখে একটা উজ্জ্বল হাসি ফুটে ওঠে। আর আপু, আপনি আজ এত তাড়াতাড়ি চলে এলেন যে? আজকে রবীন্দ্রসঙ্গীতের নতুন সিডি চাইছে? তানিয়া তার মুখে একটা দুষ্টুমি ভরা হাসি হেসে বলে, রবীন্দ্রসঙ্গীতের আপনার দোকানে কি ওসব পাওয়া যায় নাকি? আমার তো মনে হয় আপনার দোকানে শুধু পুরনো গান থাকে, নতুন গান তো আসে না। ফাহিম হেসে ফেলে। তানিয়ার এই দুষ্টুমিতে সে খুব মজা পায়। সে খাতাটা একপাশে রেখে তানিয়ার দিকে পুরোপুরি ঘুরে বসে। আহা, কি বলেন আপু, আমার কাছে সবার আগে আসে। এই দেখেন, আজকে সকালে নতুন গানের সিডি এসেছে, একদম ব্র্যান্ড নিউ, এখনও কেউ দেখেনি। আপনার জন্যই তো মনে হয় মার্কেট থেকে পাঠিয়েছে। তানিয়া ভ্রুকুচকে বলে, তাই বুঝি, তাহলে কাল কেন বললেন না? একটা ভুলভাল সিডি দিলেন, সেটাও তো তেমন ভালো না। ফাহিম আশ্চর্য হওয়ার ভান করে। ভুলভাল? কি বলছেন আপু? স্বপ্নজাল সিনেমার গানগুলো তো সুপারহিট, ওটা ভুল হয় কি করে? হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। আপনার কাছে কোন গান ভালো আর কোন গান মন্দ সেটার কোনো ধারণা নেই। আপনার কাজ শুধু সিডি বিক্রি করা। আহ, আপনি এত রাগেন কেন? আমি তো আপনার জন্যই সেরা জিনিসটা দিতে চাই। আপনি তো বললেন নতুন কিছু লাগবে, আর আপনি বললেন মা রবীন্দ্রসঙ্গীত পছন্দ করেন। আমি ভেবেছিলাম আপনি হয়তো মায়ের মতো শান্তশিষ্ট গান পছন্দ করেন। আপনার জন্য তো বিশেষ করে এনেছি। তানিয়া চোখ বড় বড় করে তাকায়। আমার জন্য বিশেষ করে এনেছেন? বাহ, খুব পটর পটর করতে পারেন তো আপনি। কে শিখিয়েছে আপনাকে এত কথা বলতে? ফাহিম আস্তে করে হাসে। তার চোখে মুখে এক ধরনের মুগ্ধতা। আপনি না বললে তো আর শিখতে পারতাম না। আপনি যখন আসেন তখন এমনিতেই কথা বেরিয়ে আসে। আপনার সাথে কথা বলতে আমার ভালো লাগে, তাই হয়তো এত কথা বলা হয়। তানিয়া একটু লজ্জা পায়। তার গাল দুটো লাল হয়ে যায়। সে ফাহিমের চোখের দিকে তাকায়। ফাহিমের চোখে তানিয়ার প্রতি একটা গভীর মুগ্ধতা স্পষ্ট। তানিয়া তাড়াতাড়ি চোখ নামিয়ে নেয়। যা, কী সব বললেন? ভালো লাগে মানে? আমি তো কাস্টমার, আপনার কাছেই তো কথা বলা। কাস্টমার তো অনেকেই আছে আপু, কিন্তু আপনার মতো কাস্টমার তো সব দোকানে আসে না, তাই না? গতকাল তো দেখলামই ওই মেয়েটার সাথে কিভাবে কথা বলছিলেন। কাস্টমারদের সাথে একটু মিষ্টি কথা বলতে হয় আপু, না হলে তো আর দোকান চলবে না। তানিয়া কিছু বলতে পারে না। সে হাসে। তার হাসিতে একটা কোমলতা আছে। সে বুঝতে পারে ফাহিম তার প্রতি আগ্রহী। আচ্ছা, আপনার কাছে কি কি নতুন নতুন গান আছে দেখান। ফাহিম উৎফুল্ল হয়ে ওঠে। সে দ্রুত নতুন সিডিগুলো তানিয়াকে দেখাতে শুরু করে। সে প্রতিটি সিডির নাম বলে, তার সম্পর্কে কিছু কথা বলে। তানিয়া মনোযোগ দিয়েই শোনে, কিন্তু তার মন আসলে ফাহিমের দিকে। তার মনে একটা অজানা ভালো লাগা তৈরি হচ্ছে। সে বুঝতে পারছে ফাহিম তার কাছে শুধু একজন সিডি বিক্রেতা নয়, তার চেয়েও বেশি কিছু।
এইটা দেখুন, ভালোবাসার অঙ্গীকার। নতুন নায়ক নায়িকা কিন্তু গানগুলো একদম মন চেয়ে যাবে। আর এটা হলো তুমি এলে জীবনে, একদম রোমান্টিক গান। শুনলে আপনার মনে হবে কেউ বাসে আছে। তানিয়া সিডিগুলো দেখতে দেখতে হাসে। আপনি বুঝি সব রোমান্টিক গানই বেশি ভালোবাসেন? হ্যাঁ, মানে রোমান্টিক গানগুলো শুনলে মনটা ভালো থাকে। আর আজকাল তো ভালোবাসার গানই বেশি চলে আপু। আচ্ছা ঠিক আছে, এই তুমি এলে জীবনে সিডিটাই দেন, শুনবো কেমন লাগে। ফাহিম সিডিটা তানিয়ার হাতে দেয়। তানিয়া টাকা দেয়। তাদের হাত আবারও ছুঁয়ে যায়, এবার যেন একটু বেশি সময় ধরে। আশা করি আপনার ভালো লাগবে আপু, না লাগলে কাল এসে ফেরত দিয়ে যাবেন। তানিয়া হাসি মুখে বলে, ফেরত দেবো কেন? আপনার পছন্দের গান নিশ্চয়ই ভালো হবে। তানিয়া হাসি মুখে সিডি নিয়ে চলে যাওয়ার পর ফাহিম তার দিকে তাকিয়ে প্রশান্তির হাসি হাসে। তার মনে নতুন সম্পর্কে স্বপ্ন দানা বাঁধে। পরের দিন সকালে স্নিগ্ধ আলোয় ঢাকা দোকানে ফাহিম একা বসে খবরের কাগজ পড়ছিল, কিন্তু তার চোখে ছিল চিন্তার ছাপ, যেন সে কারো অপেক্ষায়। ঠিক 8:30টায় স্কুলের ইউনিফর্মে বই হাতে তানিয়াকে ধীর পায়ে দোকানের দিকে আসতে দেখে। ফাহিম খবরের কাগজ নামিয়ে রাখে। তার মুখে পরিচিত হাসি ফুটে ওঠে। আসসালামু আলাইকুম আপু, সকালে স্কুলে যাচ্ছেন বুঝি? আজকাল খুব সকালে বের হন দেখছি। তানিয়া ফাহিমের দিকে তাকিয়ে লাজুক হাসে। সে দোকানের সামনে এসে দাঁড়ায়। হ্যাঁ, সকালবেলা বের হয়েছি, কারণ বের হতে হচ্ছে। আপনি কেমন আছেন? দোকানে কি আরও নতুন কোনো গানের সিডি এসেছে আজ? মা বলেছেন একটা ভালো ক্যাসেট দরকার। ফাহিম মাথা নাড়িয়ে হাসে। সে তাকের দিকে তাকিয়ে যেন কিছু খুঁজছে, কিন্তু আসলে সে তানিয়ার সাথে কথা বলতে চাইছে। আজকে তেমন নতুন কিছু আসেনি আপু, সব নতুন কালেকশন হয়তো কালকে আসবে। কি আর করার, কোম্পানির ডিস্ট্রিবিউশন সিস্টেমে একটু গন্ডগোল হচ্ছে, তাই সময় মতো জিনিস আসছে না। তবে যদি আপনার খুব পছন্দের কিছু দরকার হয় তাহলে আমি দোকানে খোঁজ করে দেখতে পারি। আপনার জন্য আমি তো স্পেশাল কিছু খুঁজে রাখতেই পারি, তাই না? তানিয়া মৃদু হাসে। সে একটা বইয়ের পাতা উল্টাতে থাকে। তার হাতে থাকা বইটা একটা গল্পের বই। হো ঠিক আছে, তাহলে কালকে আসবো। যাওয়ার জন্য পা বাড়ায়, তারপর হঠাৎ থেমে যায় এবং আবারও ফাহিমের দিকে ঘুরে দাঁড়ায়। আপনাকে একটু কষ্ট দেব। তানিয়ার মনে হয় শুধু সিডি নিয়ে কথা বললে তো আর বেশি সময় থাকা যাবে না। সে ফাহিমের দিকে একটা সরল জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকায়। আচ্ছা ফাহিম সাহেব, আপনি সারাদিন ওই ছোট দোকানে একা একা বসে থাকেন, আপনার বোর লাগে না? মানে কোনো নতুন বন্ধু নেই আপনার সাথে গল্প করার মতো? বা ধরুন আপনার কাজ ছাড়া আর কি কি করতে ভালো লাগে? ফাহিম তানিয়ার এমন প্রশ্ন শুনে অবাক হয়, কিন্তু তার মুখে একটা দুষ্টুমি ভরা হাসি ফুটে ওঠে। সে নিজের চেয়ার থেকে একটু এগিয়ে আসে। কিছু বলেন না আপু, বোর লাগবে কেন? আপনাদের মতো ভালো কাস্টমার যদি আসে তাহলে বোর লাগবে কেন? বরং আপনাদের মতো ভালো মানুষ এলে তো মনটা আরও ভালো হয়ে যায়। আর আমার কাজই তো হলো মানুষের মন ভালো করা। গান বাজনা আর সিনেমা বিক্রি করে যদি মানুষের মন ভালো হয় তাহলে তো আমারও ভালো লাগে। আর হ্যাঁ, আমার আসলে তেমন বন্ধু নেই, সারাদিন তো এখানে কেটে যায়। তবে সন্ধ্যায় যখন ফ্রি থাকি তখন গল্পের বই পড়তে ভালো লাগে আর ফুটবল খেলতে খুব ভালোবাসি। তানিয়া মুগ্ধ হয়ে ফাহিমের কথা শুনে। তার চোখে মুখে কৌতূহল। ও, আপনি ফুটবল খেলেন বুঝি? কোন দলের সমর্থক আপনি? আর আপনি তো গল্পের বই পড়েন বলছেন, কি ধরনের গল্পের বই পছন্দ আপনার? ফাহিম বেশ আগ্রহী হয়ে ওঠে। তানিয়ার সাথে কথা বলতে তার খুব ভালো লাগছে। আমি তো ভাই বার্সেলোনার অন্ধ সমর্থক, মেসি আমার আইডল। আর গল্পের বই, আমার তো রহস্য উপন্যাস আর অ্যাডভেঞ্চার খুব ভালো লাগে। মাসুদ রানার বইগুলো আমার খুব প্রিয়। আপনি কি ধরনের বই পছন্দ করেন? আপনার হাতে ওটা কি বই? কোন রোমান্টিক উপন্যাস নাকি? তানিয়া হাতে থাকা বইটা একটু সরিয়ে নেয়। লাজুক হেসে বলে, আমি তো আসলে ক্লাসের বই পড়ি, আর গল্পের বই তেমন পড়া হয় না, তবে মাঝে মাঝে ছোট গল্প পড়ি। আচ্ছা ফাহিম সাহেব, আপনার পছন্দের গান কি? কোনো হিন্দি গান বা বাংলা আধুনিক গান? ফাহিম সেদির তাকের দিকে তাকিয়ে যেন কিছু ভাবছে। আমার পছন্দের গান, আমার আসলে সব ধরনের গানই ভালো লাগে, তবে হ্যাঁ রোমান্টিক বাংলা গানগুলো বেশি শুনি। যেমন ধরুন জেমসের গান, আয়ুব বাচ্চুর গান, ওগুলোর কথাগুলো খুব সুন্দর হয়। আপনার কি ধরনের গান পছন্দ আপু? আপনি তো রবীন্দ্রসঙ্গীতের কথা বলেছিলেন, কিন্তু মনে হয় ওটা শুধু মায়ের জন্য, তাই না? তানিয়া হেসে ফেলে। তার হাসিটা খুব মিষ্টি। ফাহিম মুগ্ধ হয়ে তার হাসি দেখতে থাকে। হ্যাঁ ঠিকই ধরেছেন, ওটা মায়ের জন্যই, তবে আমিও মাঝে মাঝে শুনি। আসলে নতুন সব গান আমার ভালো লাগে। আচ্ছা ঠিক আছে ফাহিম সাহেব, আমার স্কুলের সময় হয়ে যাচ্ছে, আজ চলি, কালকে আসবো নতুন সিডি দেখতে।
আচ্ছা আপু, সাবধানে যাবেন। কালকে অবশ্যই আসবেন। আপনার জন্য আমি সেরা কালেকশন রেডি করে রাখবো। তানিয়া হাসি মুখে মাথা নেড়ে স্কুলের দিকে চলে যায়, আর ফাহিম তার চলে যাওয়া দেখে তৃপ্তির হাসি হাসে। তানিয়ার কথা ফাহিমের মনে ঘুরপাক খেতে থাকে। সে বুঝতে পারে এই মেয়ে তার জীবনে নতুন কিছু নিয়ে এসেছে। 2 দিন পর বিকেলে ফাহিমের সিটি দোকান ব্যস্ত। স্কুল ছুটির ভিড়ে গমগম করছে। সূর্যের আলো কমে আসছে, সন্ধ্যার আভা দেখা যাচ্ছে। ফাহিম হাসি মুখে ব্যস্ত হাতে ক্রেতাদের সামলাচ্ছে, তার মুখে ক্লান্তির ছাপ। হঠাৎ তানিয়া তার বান্ধবী শারমিন ও লামিয়ার সাথে দোকানের সামনে আসে। তানিয়ার মুখে দুষ্টুমি ভরা হাসি আর চোখে অভিযোগের ভান। সে সরাসরি ফাহিমের কাছে না গিয়ে একটু দূরে দাঁড়িয়ে অন্য সিডি দেখার ভান করে। শারমিন তখন কিছু বলে ওঠে। কিরে তানিয়া, কিছু কিনবি নাকি আবার শুধু দেখতে এসেছিস? তানিয়া ফাহিমের দিকে তাকিয়ে বলে, আরে দাঁড়া না, আগে দেখি কি আছে তারপর কিনবো। ফাহিম তাকে দেখে হাসে। সে একটা ক্রেতাকে সিডি দিয়ে তানিয়ার দিকে আসে। আরে আপু, কেমন আছেন? কি ব্যাপার, আজ খুব গম্ভীর লাগছে দেখছি। কোনো সমস্যা? তানিয়া ঠোঁট উল্টে ফাহিমের দিকে তাকায়, তার চোখে একটা কৃত্রিম রাগ। সমস্যা? আরে বলেন কি, আপনার দেওয়া সিডি নিয়ে কি যে সমস্যায় পড়েছি আপনি চিন্তাও করতে পারবেন না। ফাহিম অবাক হয়, তার কপালে ভাঁজ পড়ে। সে জানে সে ভালো সিডি দিয়েছে। কি বলেন আপু, কি হয়েছে? গতদিন তুমি এলে জীবনের সিডিটা দিয়েছিলাম, ওটা তো খুবই ভালো। কোনো সমস্যা থাকার কথা না। সমস্যা নেই। আরে বাবারে, পুরোটা ভুল সিডি দিয়েছেন আপনি। গানগুলো কেমন বাজে, যেন ক্যাসেট প্লেয়ার নষ্ট হয়ে গেছে। আর ছবির প্রিন্ট তো এত খারাপ যে কিছুই দেখা যায় না। ভুল? অসম্ভব। আমি তো চেক করে দিয়েছিলাম। আপনি বিশ্বাস করলে এখন আমি প্লে করে দেখতে পারি। আমার কাছে তো সব সিডি একেবারে চেক করে থাকে। তাহলে কি আমি মিথ্যে বলছি নাকি? আমি কেন মিথ্যে বলবো? আপনি ইচ্ছে করে আমাকে ভুল সিডি দিয়েছেন, হয়তো অন্য কাউকে দেওয়ার জন্য ভালোটা লুকিয়ে রেখেছেন। ফাহিম হেসে ফেলে। তানিয়ার এমন অভিযোগ শুনে তার খুব মজা লাগছে। সে বুঝতে পারে তানিয়া তাকে রাগানোর জন্যই এমন করছে। ইচ্ছে করে? আর কি বলেন, আমি কেন আপনাকে ভুল সিডি দেবো? আপনি তো আমার দোকানের সবচেয়ে ভালো কাস্টমার। আপনাকে ভুল সিডি দিলে তো আমার ব্যবসা মার খাবে। আর অন্য কাউকে ভালোটা দেবো? আরে বাবা, আমার কাছে তো আপনার চেয়ে ভালো আর কেউ নেই। তানিয়া ভ্রুকুচকে বলে, ও তাই বুঝি? আমি আপনার বেস্ট কাস্টমার। তাহলে সেই দিন কেন বললেন না অন্য সবার সাথেই তো ভালো ভালো কথা বলেন? আমি তো সবসময় ভালো কথাই বলি, কিন্তু আপনার কাছে এলে আমার মনে হয় সব কথা অটোমেটিকভাবে সুন্দর হয়ে যায়। আচ্ছা, আপনি কি সত্যি ভুল সিডি পেয়েছেন, নাকি আমাকে একটু রাখানোর চেষ্টা করছেন? তানিয়া ফাহিমের মুখের দিকে তাকিয়ে থাকে। তার মুখে আর রাগ থাকে না। সে হেসে ফেলে। তার হাসিটা দোকানের শান্ত পরিবেশকে যেন আরো মিষ্টি করে তোলে। আপনি আমাকে রাগাতে চান বুঝি? আমি তো আপনার উপরে রাগ করতে পারি না। ঠিক আছে, ভুল সিডি দেননি মানছি, তবে আপনি তো আমাকে ভালো ভালো কালেকশনগুলো দেখান না, শুধু পুরোনো গান দেন। কি যে বলেন, আপনার জন্য তো আমি সেরাটা রেখে দিই। কালকে এসে দেখেন আপনার জন্য কি কি নতুন জিনিস এনেছি, দেখলে মাথা ঘুরে যাবে। আপনার কথা তো বিশ্বাস হয় না। আপনি শুধু আমাকে পটর পটর করে ভুলভাল কথা বলেন। আমি পটর পটর? আরে আপু, আমি তো এমনিতেই খুব চুপচাপ ছেলে। আপনার সাথে কথা বলতে গিয়ে কি করে এত কথা বলে আমি নিজেও জানি না। মনে হয় আপনি থাকলে আমার মুখটাও একটু বেশি চলে। তানিয়া হেসে দেয়। তার বান্ধবী শারমিন আর লামিয়াও তাদের খুনসুটি শুনে হাসছিল। শারমিন বলে, কিরে তানিয়া, তোদের কি হচ্ছে রে? সিডি কিনা বাদ দিয়ে প্রেমের গল্প শুরু করেছিস দেখছি। তানিয়া লজ্জা পেয়ে বলে, চুপ কর, কি যে বলিস না তোরা। লামিয়া বলে, আরে আমরা তো কিছু বলিনি, তোদের কথা শুনেই মনে হচ্ছে কোনো একটা গন্ধ আছে। ফাহিম ও তানিয়া একে অপরের দিকে তাকিয়ে হাসে। তাদের মিষ্টি খুনসুটি সম্পর্ককে গভীর করে তোলে। তারা বোঝে এইসব অভিযোগ ও হাসি কেবল একে অপরের সাথে কথা বলার অজুহাত। এভাবেই 1 সপ্তাহ কেটে যায়। আজ বিকেলে আকাশ মেঘলা। ফাহিম একা দোকানে বসে ব্যস্তভাবে পুরনো সিডি গোছাচ্ছে ও ধুলো ঝাড়ছে। তার মনোযোগ পুরোপুরি কাজে। ঠিক এই সময় নীল সালোয়ার কামিজ পরা তানিয়া একা হেঁটে দোকানের দিকে আসে। মুখে মিষ্টি হাসি আর চোখে কৌতূহল নিয়ে সে ফাহিমকে কাজ করতে দেখে। সরাসরি দোকানে না ঢুকে একটু দূরে দাঁড়িয়ে ফাহিমের মনোযোগ আকর্ষণের অপেক্ষায় থাকে। ফাহিম পুরনো সিডি দেখতে দেখতে বিড়বিড় করে কিছু বলছে। আরে বাবা, এই সিডিটা তো একদম পুরনো। সে কিনবে এটা? এটা তো মনে হয় সে 5 বছর আগের গান। তানিয়া এবার ফাহিমের দিকে এগিয়ে আসে, তার মুখে একটা হালকা হাসি। কি হয়েছে ফাহিম সাহেব, কি নিয়ে এত চিন্তায় আছেন? পুরনো সিডি নাকি বিক্রি হচ্ছে না?
ফাহিম চমকে ওঠে। তানিয়াকে হঠাৎ দেখে সে অপ্রস্তুত হয়ে পড়ে। সে দ্রুত উঠে দাঁড়ায়, মুখে একটা হাসি ফোটে। আরে আপু, আপনি কখন এলেন? আমি তো দেখতেই পাইনি। হ্যাঁ, এই পুরোনো স্মৃতিগুলো নিয়ে একটু ভাবছিলাম কি করবো বলুন তো। আজকাল সবাই নতুন নতুন গান চায়। তানিয়া সিডির তাকে রাখা একটি পুরনো সিডি হাতে নেয়। তার চোখে একটা অন্যরকম ভাবনা। নতুন জিনিস তো সবাই চায়, কিন্তু কিছু কিছু জিনিস আছে ফাহিম সাহেব, সেগুলো বহু পুরনো হলেও তার কদর পুরায় না, বরং সেগুলো সময়ের সাথে সাথে আরও মূল্যবান হয়ে ওঠে, তার গুরুত্ব আরও বাড়ে। ফাহিম তানিয়ার কথা শুনে তার দিকে গভীর দৃষ্টিতে তাকায়। তানিয়া সিডির দিকে তাকিয়ে কথাগুলো বললেও ফাহিম বুঝতে পারে তানিয়া আসলে অন্য কিছু ইঙ্গিত করছে। ফাহিমের মুখে একটা মুচকি হাসি ফোটে। আপনি ঠিকই বলছেন আপু, কিছু কিছু জিনিস যত পুরনো হয় ততই তার মূল্য বাড়ে, তাই না? যেমন ধরুন এই দোকানের সিডিগুলো, কিছু সিডি হয়তো অনেক পুরনো কিন্তু তার গানগুলো আজও মানুষের মনে গেঁথে আছে। তেমনই কিছু সম্পর্ক হয়তো সময়ের সাথে সাথে পুরনো হয় কিন্তু তার গভীরতা ধীরে ধীরে অনেক বেড়ে যায়। তানিয়া এবার ফাহিমের দিকে তাকায়। তাদের চোখে চোখ পড়ে যায়। তানিয়ার গালে হালকা একটা রক্তিম আভা দেখা যায়। সে দ্রুত চোখ নামিয়ে নেয়, কিন্তু তার মুখে একটা হাসি লেগে থাকে। ফাহিম তানিয়ারের লাজুক ভঙ্গি দেখে মনে মনে খুশি হয়। তানিয়া আস্তে করে বলে, হ্যাঁ, একদম ঠিক বলেছেন, আপনি তো খুব সুন্দর কথা বলতে পারেন। ওই দোকান থেকে আর কি কি গান বিক্রি করেন আপনি? আমি তো সব ধরনের গান বিক্রি করি, রোমান্টিক, দুঃখের, কমেডি, এমনকি অ্যাকশন সিনেমার গানও। আজ আপনার কোন ধরনের গান দরকার বলুন, আমি আপনাকে খুঁজে দেব। আমার সব ধরনের গানই ভালো লাগে, তবে হ্যাঁ, এমন গান ভালো লাগে যেটা শুনলে মনটা ভরে যায়, খুশি হয়। যেমন ধরুন কোনো প্রিয় মানুষের কথা মনে পড়ে যায়, এমন গান দিন আজ। ফাহিম বুঝতে পারে তানিয়া কি বলতে চাইছে। সে সিডির তাকে রাখা একটি রোমান্টিক গানের সিডি বের করে। তাহলে এই নিন আপু, এই গানগুলো শুনলে আপনার মন ভালো হয়ে যাবে, আপনার প্রিয় মানুষের কথা আরও বেশি মনে পড়বে। এটা হলো মনের গভীরে। তানিয়া সিডিটা হাতে নেয়। তার মুখে একটা মৃদু হাসি। সে ফাহিমের দিকে তাকিয়ে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায়। ধন্যবাদ ফাহিম সাহেব, আপনি খুব ভালো মানুষ। কি যে বলেন আপু, আমি তো আপনার সেবক। আপনার মন ভালো হলে আমারও ভালো লাগে। আর হ্যাঁ, এই সিডিটা শুনলে আপনার কোনো চিন্তা থাকবে না, কারণ এটা আপনার জন্য সেরা কালেকশন। এই গানে আপনি আপনার প্রিয় মানুষটাকে অনুভব করতে পারবেন। তানিয়া সিডি নিয়ে কিছু টাকা দিলে ফাহিমের সাথে তার হাত ছুঁয়ে যায়, যা দুজনের কাছে অর্থপূর্ণ মনে হয়। সিডি নিয়ে লাজুক হেসে তানিয়া চলে গেলে ফাহিমের মুখে গভীর তৃপ্তির হাসি ফোটে। এভাবেই 1 মাস কেটে যায়। তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। এক সন্ধ্যায় ফাহিম দোকানের ঝাঁপ ফেলে ভেতরের কাজ শেষ করে বাইরের কাজ করছিল। গ্রামের রাস্তা ফাঁকা, রাতের নীরবতা নেমে আসছে, কেবল 2-1টি রিকশার শব্দ শোনা যাচ্ছে। ফাহিম যখন ঝাঁপ তালা দিতে যাচ্ছিল তখন হঠাৎ তানিয়াকে একা হেঁটে দোকানের দিকে আসতে দেখে। সাদা সালোয়ার কামিজ পরা তানিয়া লাজুক ভঙ্গিতে আসছিল, যেন ফাহিমের সাথে দেখা করার অজুহাত খুঁজছে। ফাহিম তাকে দেখে তালা লাগানো থামিয়ে দেয়। আরে আপু, আপনি এত রাতে কিছু লাগবে নাকি? আমি তো দোকান বন্ধ করে দিচ্ছিলাম। তানিয়া ফাহিমের দিকে তাকিয়ে লাজুক হাসে। সে দোকানের সামনে এসে দাঁড়ায়, কিন্তু ভেতরে ঢোকে না। না মানে, আমি ভাবছিলাম আজ সারাদিন কি কি হলো, মানে আপনার দোকান কেমন চলছে সেটাই জানতে এলাম। ফাহিম হাসে। তানিয়ার এই মিষ্টি অজুহাতটা তার খুব ভালো লাগে। সে তালা লাগানো বন্ধ করে দেয় এবং তানিয়ার দিকে পুরোপুরি ঘুরে দাঁড়ায়। আপনি আমার দোকানে খোঁজ নিতে এসেছেন? আমি তো ধন্য হয়ে গেলাম। কি বলবো আপু, আজ সারাদিন তো ভালোই চললো, অনেক কাস্টমার এসেছিল, আর আপনি এলেন বলে তো আমার দিনটা আরও ভালো হয়ে গেল। তানিয়া ফাহিমের কথা শুনে একটু লজ্জায় পায়। সে মাথা নিচু করে, কিন্তু তার মুখে একটা হাসি লেগে থাকে। তার হার্টবিট যেন একটু দ্রুত চলছে। যা কি যে বলেন, আমি আর কি করলাম, আমি তো শুধু মানে আপনার সাথে কথা বলতে আমার ভালো লাগে তাই এলাম। ফাহিম তানিয়ার দিকে 1 পা এগিয়ে আসে। তাদের মাঝে এখন খুব কম দূরত্ব। ফাহিমের চোখে তানিয়ার প্রতি গভীর ভালোবাসা ফুটে উঠেছে। তানিয়াও তার দিকে তাকায়, তার চোখেও একই রকম অনুভূতি। তারা দুজনেই কিছুক্ষণ নীরব থাকে। তাদের চোখে চোখ পড়ে থাকে। কোনো কথা নেই, শুধু নীরবতা, কিন্তু এই নীরবতা যেন হাজারো কথা বলে যায়। তাদের চোখের তারায় একে অপরের প্রতি ভালোবাসা, মুগ্ধতা আর একটা গভীর টান স্পষ্ট হয়ে ওঠে। ফাহিম নিচু স্বরে প্রায় ফিসফিস করেই বলে, তানিয়া। ফাহিম। অজান্তেই ফাহিম তানিয়ার হাত আলতো করে ধরে।
তানিয়াও তার হাত সরিয়ে না নিয়ে ফাহিমের হাতের মধ্যে গভীর করে মিশিয়ে দেয়। তাদের হাতের স্পর্শে মিষ্টি শিহরণ বয়ে যায়। রাতজাগা পাখির ডাক আর হালকা বাতাসে তাদের চুল দোলে। চারপাশে সব কিছু যেন থেমে যায়। এই মুহূর্তে শুধু ফাহিম আর তানিয়া। তানিয়া ফাহিমের দিকে তাকায়, তার চোখে ভালোবাসার জল চিকচিক করছে। ফাহিমের চোখেও একই আবেগ। তারা একে অপরের দিকে তাকিয়ে হাসে। সেই হাসি যেন তাদের মনের সব কথা বলে দেয়। ফাহিম আস্তে করে তানিয়ার হাত ধরে বলে, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তাই না? তানিয়া মাথা নাড়িয়ে চোখের জল মুছে বলে, আমি জানি না, কিন্তু তোমার সাথে আমার আমার খুব ভালো লাগে। তোমার কাছে এলে আমার মনে হয় আমি সব চিন্তা ভুলে যাই। আমারও তাই মনে হয় তানিয়া। তুমি থাকলে আমার মনে হয় আমি সব কিছু পেয়ে গেছি। আমি তোমাকে ছাড়া আর কিছু ভাবতে পারি না। তানিয়া ফাহিমের হাত আরো শক্ত করে ধরে। তাদের এই নীরব কথোপকথনই যেন তাদের ভালোবাসার প্রথম ধাপ। তারা দুজনেই বুঝতে পারে তাদের মধ্যে এক গভীর সম্পর্ক তৈরি হয়ে গেছে। তাদের চোখ যেন একে অপরকে আশ্বস্ত করে। কয়েকদিন পর স্কুল ছুটির পর তানিয়া চেনা রাস্তা ছেড়ে এক নির্জন গলি ধরে হেঁটে আসলো। দেখলো ফাহিম বাইসাইকেলের হ্যান্ডেল ধরে অপেক্ষায় আছে। তানিয়াকে দেখেই ফাহিমের ঠোঁটে হাসি ফুটলো। তানিয়া একবার ফাহিমের দিকে, একবার ফাঁকা রাস্তার দিকে তাকিয়ে কুণ্ঠিত স্বরে জিজ্ঞেস করলো, তুমি এখানে কেন? ফাহিম ফোন থেকে চোখ তুলে হাসলো। তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম, ভেবেছিলাম বুঝি আসতে দেরি করবে। তানিয়া কাছে এগিয়ে এলো, ফিসফিস করলো, বলল, আমার ঠিক বিশ্বাস হচ্ছে না তুমি এখানে আসবে। যদি কেউ দেখে ফেলে? আরে বাবা, নির্জন রাস্তা এটা, কে দেখবে? আর দেখলো কি হবে? আমরা তো আর চুরি করছি না। সে দুষ্টুমি করেই হাসলো। তানিয়া মুখ টিপে হাসলো। তবু তুমি না বলেছো এই সপ্তাহে তোমার খুব কাজ, আর এখন দিব্যি এখানে দাঁড়িয়ে আছো? ফাহিম বাইসাইকেল ঠেস দিয়ে রাখে। সে তানিয়ার চোখের দিকে তাকিয়ে বলল, আরে বাবা, কাজের ফাঁকে একটু ব্রেক না নিলে চলে? আর তোমার সাথে দেখা করার জন্য তো আমি যে কোনো কাজ ফেলে রাখতে পারি। তানিয়ার গালে হালকা লালচে আভা ছড়িয়ে পড়ল। দূর, সব সময় খালি এমন কথা। তারা নিচু গলায় কথা বলতে শুরু করলো। ফাহিম জিজ্ঞাসা করলো স্কুলের দিনটা কেমন গেল। তানিয়াও আগ্রহ নিয়ে তার সিডি দোকানের নতুন কালেকশনের কথা শুনছিল। ওই দেখ, তানিয়া না? পরিচিত একটা গলা শুনে তানিয়া চমকে উঠল। সে ঘাড় ঘুরিয়ে দেখলো তার 3-4 বান্ধবী তাদের দিকেই তাকিয়ে আছে, চোখে দুষ্টুমি ভরা হাসি। রিনা তানিয়ার দিকে তাকিয়ে উচ্চস্বরে বলল, কিরে তানিয়া, এটা কে? আমরা তো জানতাম না তোর নতুন বয়ফ্রেন্ড হয়েছে। তানিয়ার মুখ লজ্জায় লাল হয়ে গেল। সে ফাহিমের দিকে একবার তাকালো, তারপর বান্ধবীদের দিকে। চুপ কর তোরা, কিছু না, ও আমার। সে কি বলবে ভেবেই পেল না। সুমি হাসতে হাসতে বলে উঠল, নতুন বয়ফ্রেন্ড নাকি রে? বাকি বান্ধবীরাও হেসে উঠল। ফাহিম অবশ্য হাসছিল, সে মোটেও অপ্রস্তুত ছিল না। তোমার বন্ধুরা বেশ মজার তো। মজারা চাই। তানিয়া ফোঁস করলো। তোরা এখানে কি করছিস? যা এখান থেকে। সে হাত নেড়ে তাদের তাড়িয়ে দিতে চাইল, কিন্তু বান্ধবীরা ছাড়ার পাচে ছিল না। রিনা দুষ্টুমি ভরা চোখে বলল, আহ, আমরা তো শুধু দেখে যাচ্ছিলাম। যা যা, তোরা কথা বল, আমরা গেলাম। এই বলে তারা আবারও হেসে উঠল এবং একটু দূরে গিয়ে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে টিজ করতে লাগলো। তানিয়া ফাহিমের দিকে ফিরে আগত দৃষ্টিতে তাকালো। সব তোমার জন্য। এখন ওরা স্কুলে গিয়ে কি বলবে কে জানে। ফাহিম হেসে তানিয়ার কাঁধে আলতো করে হাত রাখলো। আরে বাবা, বলুক কি, তাতে কি হয়েছে? আমরা তো আর খারাপ কিছু করছিলাম না। তানিয়া মাথা নিচু করে রইল। এভাবেই তারা লুকিয়ে লুকিয়ে দেখা শুরু করলো। একদিন ফাহিম দোকানে বসে সিডি সাজাচ্ছিল। দরজায় ছায়া পড়ল। তানিয়া ঢুকলো, কিন্তু আজ তার মুখে মিষ্টি হাসি নেই, বরং একটা গোমরা ভাব। কি ব্যাপার, আজ তো দেখি খুব খুশি খুশি। নতুন কোনো কাস্টমার জুটেছে নাকি? তানিয়া ব্যঙ্গের সুরে বলল, 2 হাত বুকের ওপর ভাঁজ করে দরজার সামনেই দাঁড়িয়ে। ফাহিম বিস্মিত হয়ে তাকে দেখছে। কেন, কি হয়েছে? সকাল সকালে তো রাগ নিয়ে এসেছে কেন? সে সিডি সাজানো থামিয়ে পুরোপুরি তানিয়ার দিকেই ঘুরল। তানিয়া এক পা এগিয়ে দোকানের ভেতরে আসে। সে নাক সিটকে বলে, কি হয়েছে তুমি জানো না? আমি যাচ্ছিলাম, দেখি তুমি অন্য একটা মেয়ের সাথে খুব হাসাহাসি করছো। হাসতে হাসতে একেবারে গড়িয়ে পড়ছিলে। ফাহিম আরও অবাক হলো। আমি? কার সাথে? কখন? আমার তো মনে পড়ছে না আমি কার সাথে হাসছিলাম। তানিয়া চোখ বড় বড় করে তাকালো। হো মা, এখন আর মনে নেই? ভান করছো? একদম ভান করবে না।
ওই যে একটা লম্বা চুলো মেয়ে, নীল রঙের ড্রেস পরা ছিল, তোমার দোকানে ঢুকেছিল, মনে নেই? ফাহিম মনে করার চেষ্টা করলো। ও, তুমি ওই মেয়েটার কথা বলছো? সে তো আমার পুরনো কাস্টমার, একটা গানে সিটি করছিল। সে একটু মজার কথা বললো, তাই হয়তো আমি হেসেছিলাম, তাতে কি হয়েছে? ফাহিমের মুখে হাসি। সে বুঝতে পারলো তানিয়া আসলে রাগানোর জন্য এমন করছে। তানিয়া মুখ ফুলিয়ে বলল, তাতে কি হয়েছে মানে? আমি এখানে তোমার জন্য এত কষ্ট করে অপেক্ষা করছিলাম, আর তুমি দিব্যি অন্য মেয়ের সাথে গল্প করছিলে? এটা তো ঠিক না। ফাহিম হাসতে হাসতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তুমি হিংসে করছো বুঝি? সে তানিয়ার দিকে এক ধাপ এগিয়ে দুষ্টুমি ভরা চোখে তাকালো। আমি কখনো না। আমার কেন হিংসা হবে? তোমার কাস্টমার, তুমি হাসাবে, গল্প করবে, তাতে আমার কি? ফাহিম তানিয়ার আরো কাছে এসে বলল, তাহলে মুখটা এমন গোমরা করে রেখেছো কেন? আর চোখ দুটো কেমন লাল লাল দেখাচ্ছে, যেন এক্ষুনি খেতে ফেলবে। আমি কাঁদবো না, তোমার জন্য আমার চোখের পানি ফেলানোর সময় নেই, তুমি খুব খারাপ। এই বলে সে ঘুরে দাঁড়ালো, যেন দোকান থেকে বেরিয়ে যাবে। ফাহিম দ্রুত তার হাত ধরে ফেললো। আরে আরে, রাগ করো না, আমি তো শুধু একটু মজা করছিলাম। সে তানিয়ার হাতটা আলতো করে নিজের হাতে নিল। তুমি এলে যে আমার কত ভালো লাগে, তুমি কি জানো না? তানিয়া মুখ ঘুরিয়ে নিল, কিন্তু তার হাতটা ফাহিমের মুঠোতেই রইল। জানি তো, অন্য মেয়ের সাথে হেসে হেসে কথা বলবে, বুঝি ভালো লাগে? তুমি কি আমার মনটা পড়তে পারো না? ফাহিম তানিয়ার মুখের দিকে তাকিয়ে মিনতির সুরে বলল, আমি তো তোমার জন্যই অপেক্ষা করি। যখন তুমি দোকানে আসো তখন তো আর অন্য কোনো কাস্টমারকে আমার দেখতে ভালো লাগে না। তানিয়া শেষ পর্যন্ত হেসে ফেলল। দূর, সব সময় খালি মিষ্টি কথা বলে আমাকে ভুলিয়ে দাও, ভালো করে একটু রাগও করতে পারি না। সে ফাহিমের দিকে ফিরল, তার মুখে এখন সেই মিষ্টি হাসি। সন্ধ্যায় বাজার সরগম। তানিয়া ফাহিমের সাথে মিষ্টি ঝগড়া করে বেরিয়েছে, এখনো মুখে হাসির লেশ। সে একটু দূরে দাঁড়িয়ে ফাহিমকে কিছু একটা ইশারা করছিল, যা স্পষ্টই বোঝা যাচ্ছিল না। ফাহিমও তার দোকানে দাঁড়িয়ে তানিয়ার দিকে হাত নেড়েছিল। তানিয়ার বড় ভাই রায়হান বাজার থেকেই ফিরছিলেন, তার হাতে বাজার ভর্তি দুটো ব্যাগ। হঠাৎ তার চোখ পড়ল ফাহিমের দোকানের দিকে। তিনি দেখতে পেলেন তানিয়াকে তার বোন কিনা একটা সিডি দোকানের ছেলের সাথে দাঁড়িয়ে হাসছে। রায়হানের ভ্রু ধীরে ধীরে কুঁচকে উঠল, তার মনে এক অজানা সন্দেহ দানা বাঁধতে শুরু করলো। সে সেখানেই দাঁড়িয়ে পড়ল, তার দৃষ্টি নিবদ্ধ ছিল তানিয়া আর ফাহিমের উপর। রায়হান কিছু বললেন না, এগিয়ে গিয়ে তানিয়ার সাথে কথা বলারও প্রয়োজন মনে করলেন না। তিনি শুধু তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের দিকেই তাকিয়ে রইলেন। ফাহিম আর তানিয়ার হাসি আর ইশারাগুলো রায়হানের চোখে ধরা পড়ল। এই দৃশ্যটা যেন তার মনে একটা গভীর ছাপ ফেলে গেল। তিনি ধীরে ধীরে মাথা নাড়লেন, তার মুখে একটা কঠিন অভিব্যক্তি। তিনি আর দেরি না করে সেখান থেকে বাড়ির পথ ধরলেন, মনে একরাশ প্রশ্ন আর অশনি সংকেত। রায়হান বাজার থেকে ফিরেই সরাসরি তার ঘরে চলে গিয়েছিল। তার মুখটা কেমন গম্ভীর, সেই দিকে তানিয়ার খেয়াল ছিল না। রাতের খাবার প্রায় তৈরি, মা তাকে ডাকছেন। তানিয়া তাই উঠোনে এলো, যেখানে তার ভাই রায়হান একটা চেয়ারে বসে মোবাইল দেখছে। ভাইয়া, আজ এত দেরি করলে যে? মা তো বলছিল তুমি বুঝি আর আসবেই না। তানিয়া সহজ স্বাভাবিকভাবেই জিজ্ঞাসা করলো। রায়হান মোবাইল থেকে চোখ না তুলেই একটা লম্বা শ্বাস নিল। তার মুখটা পাথরের মতো কঠিন দেখাচ্ছিল। কাঁদছিল? সংক্ষিপ্ত উত্তর। তার গলায় কেমন যেন একটা চাপা বিরক্তি। সে তানিয়ার দিকে একবারও তাকালো না। তানিয়া ভ্রু কুচকালো। তোমার কি শরীর খারাপ নাকি, নাকি বাজারের কোনো সমস্যা হয়েছে? রায়হান এবার মোবাইলটা নামিয়ে রাখলো। সে তানিয়ার দিকে পুরোপুরি ঘুরল, তার চোখে ছিল এক গভীর সন্দেহপূর্ণ দৃষ্টি। তোর কি কোনো সমস্যা? কিন্তু তার প্রশ্ন করার ভঙ্গিতে কোনো জিজ্ঞাসা ছিল না, ছিল এক ধরনের অভিযোগ আর সতর্কতা। তানিয়া থতমত খেয়ে গেল। আমার না তো, আমার আবার কি সমস্যা হবে? সে চোখ নামিয়ে নিল। ভাইয়ের এই অদ্ভুত আচরণে সে অস্বস্তি বোধ করতে লাগলো। রায়হান বলল, মনে হয় না। তার চোখে তখনও সন্দেহ। ভাইয়া, আমার মনে হচ্ছে তুমি কিছু লুকাচ্ছ। তানিয়া এবার আরও বিচলিত হলো। ভাইয়া কি কিছু দেখে ফেলেছে নাকি? তার মনে তখনও বিকেলের ঘটনায় ঘুরপাক খাচ্ছিল। সে সরাসরি কিছু বলতে পারছিল না। তার মনে অজানা এক আশঙ্কা ছায়া পড়তে শুরু করলো। রায়হান আর কিছু বলল না, শুধু দীর্ঘশ্বাস ফেলে আবারও মোবাইলে চোখ রাখলো। কিন্তু তার নীরবতা তানিয়াকে আরও বেশি চিন্তায় ফেলে দিল। পরের দিন সকালে ফাহিমের সিডি দোকানটা খোলামেলা। বাইরে সকালের আলো দোকানে এসে পড়ছে।
ফাহিম একটা গানের সিডি হাতে নিয়ে গুনগুন করছিল। এমন সময় তানিয়া দোকানে ঢুকলো। সে সরাসরি ফাহিমের দিকে না তাকিয়ে চারপাশে একবার চোখ বুলিয়ে নিল, যেন কেউ তাদের দেখে ফেলছে কিনা। ফাহিম তাকে দেখে মৃদু হাসলো। তারপর সিডিটা সেলফে রেখে তানিয়ার দিকে ঘুরে দাঁড়ালো। ফাহিম শান্ত স্বরে জিজ্ঞেস করলো, কি ব্যাপার আজ এত সকাল সকাল? তার চোখে দুষ্টুমির আভা। তানিয়া একটু এদিক ওইদিক তাকিয়ে ফাহিমের দিকে ফিরলো। তার মুখটা কেমন জানি লালচে দেখাচ্ছিল। এমনি ভাবলাম একটু দোকানে আসি, তোমার সাথে কথা বলি। ফাহিম এগিয়ে এসে তানিয়ার খুব কাছে দাঁড়ালো। তাদের মাঝে কেবল এক হাতের দূরত্ব। ফাহিম তানিয়ার চোখের দিকে সরাসরি তাকালো। তার চোখে এক গভীর অনুভূতি খেলা করছিল। তানিয়া, আমি তোমাকে তার গলাটা সামান্য কেঁপে উঠল। আমি তোমাকে ভালোবাসি। তানিয়া যেন এই কথাটার জন্যই অপেক্ষা করছিল। তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। মুখে এক অবাক করা হাসি ফুটে উঠল। সে লাজুক হেসে মাথা নিচু করলো। আমিও তোমায় ভালোবাসি ফাহিম। তার কণ্ঠস্বর এত নিচু ছিল যে ফাহিমকে একটু ঝুঁকে শুনতে হলো। ফাহিম তানিয়ার হাতটা আলতো করে ধরলো। তাহলে তুমি কেন এতদিন বলনি? আমি তো ভেবেছিলাম তুমিও তো আমাকে পছন্দই করো না। তার চোখে এক ধরনের অভিমান আবার আনন্দ। তানিয়া মাথা নাড়ল। আমার ভয় করতো জানো, মনে হতো যদি তুমি কিছু মনে করো, যদি তোমার কাছে শুধু একটা সাধারণ বন্ধু হয়ে থাকি। সে ফাহিমের দিকে তাকিয়ে আবার লাজুক হাসলো। তুমি বা কেন বলনি? ফাহিম হেসে ফেললো। তানিয়ার হাতটা সে আরো শক্ত করে ধরলো। আমারও ভয় হতো তানিয়া, মনে হতো যদি তোমার মতো এত সুন্দর একটা মেয়ে আমাকে প্রত্যাখ্যান করে। তানিয়া ফাহিমের হাতে একটা চাপ দিল। তুমি একটা পাগল, তুমি জানো না তুমি আমার কাছে কতটা স্পেশাল। তুমি আমার কাছে তার চেয়েও বেশি স্পেশাল। তুমি আমার পুরো পৃথিবী। তারা দুজনে হাত ধরাধরি করে হাসলো। তাদের চোখে নতুন এক স্বপ্নের ঝলকানি। এই মুহূর্তে তাদের মনে হলো তারা যেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। কিন্তু তাদের এই ভালোবাসার প্রকাশটুকু তখনও ছিল লক্ষ্যচক্ষুর আড়ালে, এক মিষ্টি লুকোচুরির খেলায় মোড়া। পরের দিন বিকেলে ফাহিম আর তানিয়া প্রথমবার গ্রামের নির্জন পুকুর পাড়ে ঘুরতে গিয়েছিল। পুকুরের শান্ত জল আর চারপাশে সবুজ গাছপালা তাদের মনে এক অন্যরকম শান্তি এনে দিয়েছিল। তারা পুকুর পাড়ে একটা বড় পাথরের ওপর বসেছিল, পা দুটো জলের দিকে ঝুলিয়ে। ফাহিম হঠাৎ শান্ত স্বরে বলল, আমার ছোটবেলাটা খুব কষ্টের ছিল জানো। সে একটা ছোট্ট নুড়ি নিয়ে জলে ছুড়ল। আমার বাবা যখন মারা গেলেন তখন আমি খুব ছোট। মা অনেক কষ্ট করে আমাকে বড় করেছেন। ওই যে দোকানটা দেখছো, সেটাও মায়ের অনেক পরিশ্রমের ফল। তানিয়া ফাহিমের হাতে হাত রাখলো। জানি ফাহিম, তোমার জীবনটা কতটা কঠিন ছিল আমি বুঝি, কিন্তু তুমি এত পরিশ্রমী, এত সৎ, তুমি একদিন ঠিক সফল হবে, আমি বিশ্বাস করি। তার চোখে ছিল গভীর শ্রদ্ধা আর ভালোবাসা। ফাহিম তানিয়ার দিকে ফিরল। তুমি এমন কথা বললে আমার মনে শক্তি আসে তানিয়া। তুমি ছাড়া আর কেউ আমাকে এভাবে বুঝে না। সে তানিয়ার হাতটা আরো শক্ত করে ধরল। তোমার ভালোবাসাই আমার শক্তি। আর আমার ছোটবেলাটা তোমার থেকে একদম আলাদা ছিল ফাহিম। আমি সবসময় মা বাবার আদরে বড় হয়েছি। আমার জীবনে কোনো কষ্ট ছিল না, সবসময় চাইলেই সব পেতাম। সে একটু চুপ করলো। কিন্তু তোমার গল্প শুনে আমার মনে হয়েছে জীবনের আসল মানেটা হয়তো তুমিই বেশি বোঝো। ফাহিম অবাক হয়ে জিজ্ঞেস করলো, আসল মানে? হ্যাঁ, সুখ আর দুঃখ দুটোই তো জীবনটাকে পরিপূর্ণ করে, তাই না? তোমার জীবনে কষ্ট ছিল বলে তুমি আজ এত শক্তিশালী, এত মানবিক। হয়তো তাই, কিন্তু এখন আমার জীবনে শুধু সুখই সুখ, কারণ তুমি এসেছো। দূর, সব সময় খালি এমন মিষ্টি কথা। তারা কিছুক্ষণ চুপ করে বসে রইল, পুকুরের শান্ত জলের দিকে তাকিয়ে। তাদের এই নিষ্পাপ কথোপকথন আর একে অপরের প্রতি সহানুভূতি তাদের বন্ধনকে আরও দৃঢ় করে তুলল। তাদের এই সময়টুকু যেন ছিল এক স্নিগ্ধ পবিত্র ভালোবাসার গল্প। পুকুর পাড় থেকে হেঁটে ফাহিম আর তানিয়া গ্রামের এক পুরনো বটগাছের নিচে এসে বসল। দিনের আলো ফিকে হয়ে আসছিল, আর চারপাশের বাতাসে বুনো ফুলের মিষ্টি গন্ধ ভেসে বেড়াচ্ছিল। বটগাছের শিকড়গুলো মাটিতে অদ্ভুতভাবে ছড়িয়ে আছে, যেন প্রাচীন কোনো গল্পের সাক্ষী। বটগাছের গুঁড়িতে হেলান দিয়ে ফাহিম বলল, তানিয়া, আমি সবসময় স্বপ্ন দেখতাম একদিন আমি অনেক বড় কিছু করব। তার চোখ দুটোতে দূর ভবিষ্যতের স্বপ্ন জলজল করছিল। আমার মায়ের কষ্টগুলো আমি আর দেখতে পারি না। আমি চাই একদিন তাকে সব সুখ দেব। তানিয়া ফাহিমের দিকে ঝুঁকে বসল। আমি জানি ফাহিম, তুমি পারবে। তোমার মধ্যে সেই জেদ আর পরিশ্রম করার ক্ষমতা দুটোই আছে। সে ফাহিমের হাতে হাত রাখলো।
একদিন দেখবে আমি অনেক বড় বিজনেসম্যান হব। ঢাকা শহরে আমার নিজস্ব অফিস থাকবে, অনেক মানুষ আমার দোকানে কাজ করবে, আর তুমি রবে আমার পাশে। তানিয়া ফাহিমের চোখে চোখ রেখে বলে, আমি সবসময় তোমার পাশে থাকবো ফাহিম, সব সময়। তোমার প্রতিটি স্বপ্নই আমার স্বপ্ন। আমরা একসাথে সব কিছু করব। সত্যি তুমি আমার পাশে থাকবে? ফাহিম একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তার চোখে এক ধরনের অনিশ্চয়তা। হ্যাঁ সত্যি। তুমি কি ভাবছো আমি তোমার পাশে থাকবো না? তার কণ্ঠে সামান্য অভিমান। ফাহিম তাড়াতাড়ি তানিয়ার হাতটা নিজের হাতে শক্ত করে ধরল। না না, আমি তো ভাবিনি, শুধু এত ভালো লাগছে যে বিশ্বাস করতে পারছি না। আমরা একটা সুন্দর বাড়ি তৈরি করব, যেখানে শুধু আমরা দুজন থাকবো। সকালে ঘুম ভাঙলে দেখবো তুমি পাশে শুয়ে আছো। তানিয়া হেসে উঠল। আর আমরা একসাথে সকালে চা খাবো, তারপর তুমি কাজে যাবে আর আমি তোমার ফেরার জন্য অপেক্ষা করব। ফাহিম তানিয়ার দিকে আরো ঝুঁকে এলো। আমার ফেরার অপেক্ষায় থাকবে? হ্যাঁ, সারাদিন তোমার কথা ভাববো। তুমি যেদিন বড় বিজনেসম্যান হবে সেই দিন আমি সবার সামনে বলবো আমি ফাহিমের স্ত্রী। তার মুখে ছিল গর্বের হাসি। তারা হাতে হাত রেখে বসে রইল। তাদের চোখে তখন রঙিন স্বপ্ন, ভবিষ্যতের এক সোনালী ছবি যেন তাদের চোখের সামনে ভেসে উঠছিল। বটগাছে নীরব সাক্ষী হয়ে তাদের ভালোবাসার এই স্বপ্ন বুনন চলছিল। যদি আমাদের এই সম্পর্কে কোনো কালো বাধা হয়ে আসে তখন কি করবে তানিয়া? সেই ছায়ার ভিতর থেকেও আমি তোমাকেই চাইবো। কিছুদিন পরের কথা, গ্রামে মেলা বসেছে। চারিদিকে আলোর রোশনাই আর মানুষের ভিড়। নাগরদোলা থেকে ভেসে আসছে উচ্ছ্বসিত শিশুদের হাসি, বাতাসে ভাসছে জিলিপির মিষ্টি গন্ধ। ফাহিম ও তানিয়া হাত ধরে মেলার ভিড়ে ঘুরে বেড়াচ্ছিল। তানিয়ার চোখে মুগ্ধতা আর ফাহিমের চোখে তার ভালোবাসার মানুষটিকে খুশি দেখার আনন্দ। তানিয়া, আজ আমি অনেক খুশি। তানিয়ার হাতটা আলতো করে চেপে ধরে মেলার কোলাহল ভেদ করে তার কথাটা তানিয়ার কানে পৌঁছালো। তানিয়া ফাহিমের দিকে তাকিয়ে হাসলো, তার চোখেও ছিল অপার আনন্দ। আমিও ফাহিম অনেক অনেক খুশি। তারা একটি বেলুনওয়ালার পাশ দিয়ে যাচ্ছিল। ফাহিম একটা লাল বেলুন কিনে তানিয়ার হাতে দিল। তানিয়া বেলুনটা নিয়ে হাসলো, যেন ছোটবেলায় ফিরে গেছে। তারা একটি ছোট দোকান থেকে হাতে গড়া মাটির খেলনা দেখছিল। ফাহিম তানিয়ার জন্য একটা ছোট্ট মাটির পুতুল কিনে দিল। এটা তোমার জন্য তানিয়া। তানিয়া পুতুলটা হাতে নিয়ে মুগ্ধ চোখে তাকালো। বাহ, কি সুন্দর! তুমি কেন এত ভালো ফাহিম? ফাহিম হেসে তানিয়ার কাঁধে হাত রাখলো। শুধু তোমার জন্য। তারা তারপর একটি নাগরদোলার কাছে গিয়ে দাঁড়ালো। অনেকক্ষণ ধরে দেখলো নাগরদোলা ঘুরছে আর মানুষ হাসছে। মেলার শব্দের সাথে মিশে যাচ্ছিল তাদের হাসির শব্দ, তাদের সুখের মুহূর্ত। তারা পরস্পরের দিকে তাকিয়ে গভীর ভালোবাসায় ডুবে যাচ্ছিল। এই মুহূর্তে তারা যেন পৃথিবীর সবচেয়ে সুখী যুগল। তাদের চারপাশে সব কিছু কেমন যেন উৎসব মুখর আনন্দের। ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে একটা পরিচিত কফ কাশির শব্দ শোনা গেল। শব্দটা যেন খুব কাছে। তানিয়া আচমকা একটু চমকে উঠল। শব্দটা শুনে তানিয়ার ভাইয়ের কথা তার মনে পড়ে গেল। এই কাশিটা সে অনেকবার শুনেছে। সে দ্রুত ঘাড় ঘুরে দেখার চেষ্টা করলো, কিন্তু মেলার ভিড়ে কাউকে স্পষ্ট দেখতে পেল না। তার মনের কোণে এক অজানা আশঙ্কার শীতল স্পর্শ লাগলো। তাদের সুখের পেছনে নিয়তির কালো ছায়া যেন ধীরে ধীরে ঘনীভূত হতে শুরু করলো। পরের দিন সকালে তানিয়া তার ঘরে বসে কি যেন ভাবছিল। তার মুখে কাল মেলার রেশ তখনও লেগে আছে, কিন্তু অজানা একটা আশঙ্কা তার মনকে আচ্ছন্ন করে রেখেছে। হঠাৎ করে ঘরের দরজাটা সশব্দে খুলে গেল। তানিয়ার বড় ভাই রায়হান ঘরে ঢুকলো। তার মুখে স্পষ্ট বিরক্তি আর রাগ। তানিয়া ভাইকে দেখে চমকে উঠল। কোথায় ছিলি কাল থেকে? আর এসব কি করছিস তুই আজকাল? রায়হান রাগত স্বরে প্রশ্ন করলো, তার চোখে যেন আগুন ঝরাচ্ছে। আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, তুই আর ওই সিরিওয়ালার সাথে মিশবি না। আমার কানে সব খবর আসছে। তার কণ্ঠস্বর এতটাই উঁচু ছিল যে তানিয়া কেঁপে উঠল। তানিয়া চোখ ছলছল করে উঠল। ভাইয়া, তুমি কি বলছো? ও তো খারাপ ছেলে না, তুমি ওকে চেনো না? তার গলাটা কান্না ভেজা। রায়হান টেবিলে সজোরে একটা ঘুষি মারল। চুপ কর, আমাকে চিনতে শেখাস না। ওর মতো নিচু ঘরের একটা ছেলে আমাদের পরিবারের যোগ্য না। তুই কি জানিস না আমাদের কি সম্মান আছে সমাজে? ওই বস্তির ছেলেটার সাথে মিশলে আমাদের মাথা নিচু হয়ে যাবে। তানিয়া চোখ বড় বড় করে তাকালো। নিচু ঘর? বস্তির ছেলে? তুমি ফাহিমকে চেনো না? ও ভালো ছেলে, ও অনেক পরিশ্রমী। তার কণ্ঠস্বরও এবার জোর পেল, যদিও তাতে ছিল অসহায়ত্ব। রায়হান তীব্র গলায় বলল, আমি কোনো কথা শুনতে চাই না। আমার কথা পরিষ্কার,
আজ থেকে তুই ওর আশেপাশেও যাবি না। যদি তোর আর ওর মুখ একসাথে দেখি তাহলে কি হবে তা আমি জানি না। তার চোখ দুটো রাগে লাল হয়ে উঠেছে। তানিয়া আর কিছু বলতে পারল না, তার বুকের ভেতরটা যেন ভেঙে যাচ্ছিল। রায়হান আরও কিছু কড়া কথা বলে ঘর থেকে বেরিয়ে গেল। সজোরে দরজা বন্ধ করে তানিয়া মেঝেতে বসে পড়ল, দুই হাতে মুখ ঢেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তার মনটা ভেঙে চুরমার হয়ে গেল। ভালোবাসার ওপর যেন এক কালো মেঘ ঘনিয়ে এলো। তানিয়ার মন খারাপ। ভাইয়ের কড়া নিষেধ সত্ত্বেও সে ফাহিমের সাথে দেখা করার কোনো ছটফট করছিল। স্কুল থেকে ফেরার পথে সে অন্য রাস্তা ধরল, যেখানে ফাহিম তার জন্য অপেক্ষা করছিল। তানিয়া ফাহিমকে দেখে দৌড়ে তার কাছে চলে এলো। তার চোখে জল, মুখটা ফ্যাকাশে। তানিয়া ফুপিয়ে উঠল, ফাহিম, আমার ভাইয়া সব জেনে গেছে। ও আমাকে তোমার সাথে মিশতে বারণ করেছে, তোমাকে খুব খারাপ কথা বলেছে। ফাহিম তানিয়াকে জড়িয়ে ধরল। শান্ত হও তানিয়া, কি হয়েছে আমাকে বলো। সে তানিয়ার পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছিল। তানিয়া কান্না থামাতেই পারছিল না। ও বলেছে তুমি নিচু ঘরের ছেলে, বস্তির ছেলে। ও তোমাকে খুব অপমান করেছে ফাহিম। ফাহিমের মুখ কঠিন হয়ে উঠল। আমাকে অপমান করছে তাতে কি? তুমি আমার পাশে আছো, এটাই তো সব। সে তানিয়ার চোখের জল মুছিয়ে দিল। আমরা সব সামলে নেব তানিয়া, চিন্তা করো না। তারা দুজনে কথা বলছিল যখন হঠাৎ করে কিছু লোকের পায়ের শব্দ শোনা গেল। তানিয়া আর ফাহিম ঘাড় ঘুরিয়ে দেখল, তাদের সামনে তানিয়ার ভাই রায়হান দাঁড়িয়ে আছে, তার সাথে আরো কয়েকজন লোক। রায়হানের চোখে আগুন, মুখটা পাথরের মতো কঠিন। রায়হান রাগত স্বরে গর্জে উঠল, এই তোরা দুইজন এইখানে কি করছিস? তার সাথে থাকা লোকগুলো ফাহিমের দিকে এগিয়ে এলো। ফাহিম তানিয়াকে নিজের পেছনে আড়াল করে দাঁড়ালো। রায়হান ভাই, আপনি কি করছেন? রায়হান ফাহিমের কলার ধরে সজোরে টানলো। তোর এত সাহস আমার বোনের সাথে লুকিয়ে দেখা করিস? তুই কে যে আমার বোনের সাথে মিশবি? ছাড়ুন আমাকে। ফাহিম নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু লোকগুলো তাকে ঘিরে ধরেছে। রায়হান ফাহিমকে ধাক্কা মেরে ফেলে দিল, তারপর তার লোকজনকে ইশারা করলো। মুহূর্তেই ফাহিমের ওপর হামলা শুরু হলো। লোকগুলো নির্মমভাবে ফাহিমকে মারধর করতে লাগলো। ফাহিম মাটিতে পড়ে গেল, তার মুখ থেকে আর্তনাদ বেরোচ্ছিল। ভাইয়া বেরো না ওকে প্লিজ। তানিয়া চিৎকার করে কান্না করে উঠল। সে ফাহিমের দিকে ছুটে যেতে চাইল, কিন্তু রায়হানের একজন লোক তাকে আটকে রাখলো। তানিয়ার চোখের সামনে তার ভালোবাসা মার খাচ্ছিল, আর সে কিছুই করতে পারছিল না। তার চিৎকার আর কান্নায় চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। ফাহিমকে মেরে রক্তাক্ত করে ফেলেছে। সন্ধ্যায় গ্রামের মোড়ে মেলার আসর বসেছে। মাঝখানে ফাহিমকে ধরে আনা হয়েছে। তার জামা কাপড় ছেঁড়া, মুখ ফোলা, ঠোঁটের কোণে রক্ত লেগে আছে। গ্রামের মাতব্বররা গোল হয়ে বসে আছেন। রায়হান এবং তার বাবা, অর্থাৎ তানিয়ার বাবা, সামনের সারিতে বসে আছে। তানিয়াকে একপাশে ধরে রাখা হয়েছে। গ্রামের অন্যান্য মানুষও ভিড় করে আছে। ফাহিমের মা ভিড়ের মধ্যে অসহায়ভাবে দাঁড়িয়ে আছেন, তার চোখে জল। এক মাতব্বর বললেন, রায়হান, কি হয়েছে সব খুলে বল। রায়হান আঙুল তুলে ফাহিমের দিকে। হুজুর, এই ছেলে আমার বোনকে বিরক্ত করছে, ওর পিছু নাই। কতবার নিষেধ করেছি, শোনেনি, আজ হাতে নাতে ধরেছি। তার কণ্ঠে তীব্র রাগ আর ঘৃণা। দ্বিতীয় মাতব্বর বললেন, ফাইন, তোমার কিছু বলার আছে? ফাহিম কষ্টে গোঙাতে গোঙাতে বলে, মিথ্যা কথা, আমি তানিয়াকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, আমরা কোনো অন্যায় করিনি। তার গলা ভাঙা কিন্তু দৃঢ়। তানিয়ার বাবা ক্ষিপ্ত স্বরে বললেন, চুপ কর, তোর এত বড় সাহস আমার মেয়ের নাম ধরে বলিস? আমার মেয়ের মান সম্মান ডুবিয়ে দিয়েছিস। তিনি উঠে দাঁড়িয়ে তানিয়ার দিকে এগিয়ে গেলেন। বল তানিয়া, তুই কি এই ছেলেকে ভালোবাসিস? তার গলায় এমন এক ভীতি ছিল যে তানিয়া কেঁপে উঠল। ফাহিমের মা আর্তনাদ করে, আমার ছেলে তো কোনো দোষ করেনি, ও কেন মিথ্যে বলবে? ও ভালো ছেলে। তিনি ফাহিমের কাছে যেতে চাইলেন, কিন্তু গ্রামের লোক তাকে আটকে দিল। মাতব্বর বললেন, শান্ত হো, আগে তানিয়ার কথা শুনি। তানিয়া রায়হানের দিকে তাকালো, তার চোখে ভয়। তারপর বাবার মুখের দিকে তাকালো, যেখানে ছিল ক্রোধ আর হতাশা। তার চোখ আবারও ফাহিমের দিকে গেল। ফাহিম তাকে আশ্বস্ত করার চেষ্টা করছে, কিন্তু পরিবারের সম্মান, ভাইয়ের ভয়, সব কিছু তার চোখের সামনেই ভাসছিল। তার মন ভেঙে যাচ্ছিল। সে জানতো এখানে একটা ভুল কথা বললে ফাহিমের সব শেষ। কিন্তু পরিবারের সম্মানও তো তার কাছে কম গুরুত্বপূর্ণ নয়। তানিয়ার বাবা আবারও হুঙ্কার দিলেন, বল তানিয়া, তুই কি এই নোংরা ছেলেকে ভালোবাসিস?
তার চোখে স্পষ্ট হুমকি। রায়হান তানিয়ার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়েছিল। তানিয়া বুঝতে পারছিল এখন তার একটা ভুল সিদ্ধান্ত তার পরিবারকে ধ্বংস করে দিতে পারে। ফাহিমকে বাঁচানোর জন্য তার নিজের জীবনে হয়তো বিপদে পড়বে। তার ভেতর থেকে এক তীব্র দ্বন্দ্ব চলছিল। তানিয়া চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য। যখন সে চোখ খুলল তার চোখে ছিল এক ভিন্ন দৃঢ়তা। সেই দৃঢ়তা ছিল ভয় থেকে আসা। সে একটা গভীর শ্বাস নিল, তারপর ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ ফাহিমের দিকে গেল। ফাহিমের চোখে ছিল আশা, বিশ্বাস। তানিয়া কান্না জড়িত কণ্ঠে কিন্তু দৃঢ়ভাবে বলল, না, আমি ওকে ভালোবাসিনি। ওই আমার পিছু লাগতো, স্কুলে গেলে বাজেভাবে হাসতো, বিরক্ত করতো। আমি ওর জন্য লজ্জায় স্কুলে যেতে পারছিলাম না। শেষে আমায় এমন মানসিক চাপ দিচ্ছিল যে আমি তার সাথে কথা বলতে বাধ্য হয়েছিলাম। পরে আমাকে ফুসলিয়ে ফাসলিয়ে তার প্রেমের জালে ফাঁসিয়েছে। তার প্রতিটি শব্দ যেন ফাহিমের বুকে একটি তীক্ষ্ণ ছুরির মতো বিঁধছিল। তানিয়ার গলা কাঁপছিল, কিন্তু সে থামল না। ও আমাকে উত্ত্যক্ত করতো। ফাহিম সম্ভিত হয়ে গেল, তার চোখে অবিশ্বাস আর গভীর কষ্ট। তানিয়া, তুমি মিথ্যা বলছো কেন? ফাহিমের গলা ফেটে আর্তনাদ বেরোলো, তার মুখটা ফেটে রক্ত বেরোচ্ছিল। সে বিশ্বাস করতেই পারছিল না তানিয়া এমন কথা বলতে পারে। মাতব্বর তানিয়ার বাবার দিকে তাকিয়ে বললেন, শুনেছ সব? তানিয়ার বাবা রায়হানের দিকে তাকিয়ে বিজয়ীর হাসি হাসলেন। শুনেছিস, এখন এর বিচার হোক। যেহেতু মেয়ে নিজে বলেছে, এর বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। আরেক মাতব্বর ফাহিমের দিকে তাকিয়ে বলে, গ্রামের মেয়েদের সম্মান নষ্ট করার দায় তোমাকে এই গ্রাম থেকে আজীবনের জন্য বের করে দেওয়া হলো। আজই তোমাকে এই গ্রাম ছাড়তে হবে। ফাহিম উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু তার শরীরের প্রতিটা পেশিতেই ব্যথা। আমি নির্দোষ, আমি তানিয়াকে ভালোবাসি। তানিয়া। সে তানিয়ার দিকে হাত বাড়ালো, তার চোখে ছিল এক শেষ আকুতি। কিন্তু তানিয়া মাথা নিচু করে নিল। সে ফাহিমের দিকে আর তাকাতেই পারল না। তার চোখ থেকে অঝরে জল গড়িয়ে পড়ছিল। সে তার পরিবারকে বাঁচালো, কিন্তু নিজের ভালোবাসাটাকে ত্যাগের বিনিময়ে। মাতব্বর চিৎকার করে বলে, বের করে দাও একে গ্রাম থেকে এখনই। রায়হান আর তার লোকগুলো ফাহিমকে টেনে ধরল। যা, বের হয়ে যা এখান থেকে। তারা ফাহিমকে টানতে টানতে মেলার বাইরে নিয়ে গেল। ফাহিম অসহায়ভাবে তানিয়ার দিকে তাকিয়েছিল। তার চোখে ছিল এক প্রশ্নবোধক চিহ্ন, যা হয়তো তানিয়াকে সারা জীবন তাড়া করে বেড়াবে। ফাহিমকে জোর করে গ্রাম থেকে বের করে দেওয়া হলো। তার জীবনটা যেন এক মুহূর্তে ওলট পালট হয়ে গেল। তানিয়া তখনও মাথা নিচু করে স্থির দাঁড়িয়েছিল। তার চোখের জল মেলার কোলাহলের মধ্যে মিশে যাচ্ছিল। গভীর রাত। ঢাকাগামী একটি লোকাল বাসের শেষে সিটে ফাহিম একা বসে আছে। বাইরের অন্ধকার, গাছপালা আর বিদ্যুতের খুঁটিগুলো দ্রুত পেরিয়ে যাচ্ছে। ফাহিমের চোখে রাজ্যের ক্লান্তি, মুখে মারধরের চিহ্নগুলো স্পষ্ট। তার পুরো শরীর ব্যথা করছে, কিন্তু তার মন ভাঙার বেদনা সেটার চেয়েও অনেক বেশি তীব্র। গ্রামের শেষ সীমানা পেরোনোর সময় সে একবার পেছনে ফিরে তাকায়নি। তার চোখে তখনও তানিয়ার সেই নির্মম কথাগুলো ভাসছে, আমি ওকে ভালোবাসিনি, ওই আমার পিছু নিয়েছিল। ফাহিম জানালা দিয়ে বাইরের অন্ধকার দিকে তাকিয়েছিল। তার মনে শুধু একটাই প্রশ্ন, তানিয়া, কেন এমন করলে তুমি? তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ল। সে ধীরে ধীরে মাথাটা সিটের সাথে হেলিয়ে দিল। সবটাই মিথ্যা ছিল। ফাহিম আপন মনেই ফিসফিস করে বলল, তার কণ্ঠস্বরে গভীর অবিশ্বাস আর হতাশা। তার পুরো অস্তিত্ব জুড়ে এক বিশাল শূন্যতা। যে মেয়েটিকে আমি নিজের পৃথিবী ভেবেছিলাম, যার সাথে ভবিষ্যতের স্বপ্ন বুনেছিলাম, সেই মেয়ে আমাকে সবার সামনে মিথ্যা অপবাদ দিয়ে গ্রাম ছাড়া করে দিল। একটা দীর্ঘশ্বাস ফেলল ফাহিম। তার চোখের সামনে তানিয়ার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত ভেসে উঠছিল। প্রথম দেখা, পুকুর পাড়ে বসে গল্প করা, বট গাছের নিচে ভবিষ্যতের স্বপ্ন দেখা, সব কিছু কি তবে মিথ্যা ছিল তানিয়া? আমি কি এতই বোকা ছিলাম যে একটা মেয়ের ছলনা বুঝতে পারিনি? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম। ফাহিমের গলা বন্ধ হয়ে গেল, তার চোখে জল ভরে উঠল। সে জানালার কাঁচের দিকে তাকালো, নিজের প্রতিচ্ছবি দেখল। একটা ভাঙা মানুষ, যার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। তার মনে পড়ল তার মায়ের মুখ, তার জন্য মা কতটা কষ্ট করেছেন। আর আজ সে মাকে একা ফেলে অপমানিত হয়ে গ্রাম ছেড়ে যাচ্ছে। এই কষ্টটা তাকে আরও বেশি পোড়াচ্ছিল। সে ভাবছিল, মা এখন কি করছেন? তার নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে। ফাহিমের মনটা আরও খারাপ হয়ে গেল। একাকিত্ব আর কষ্ট তাকে এমনভাবে ঘিরে ধরেছিল যেন এই
বাসের শেষ সীমানায় সে একা, আর কেউ নেই। দীর্ঘ যাত্রাপথের প্রতিটা মিনিট তার কাছে এক একটি প্রহরের মতো মনে হচ্ছিল। সকালে বাস যখন ঢাকায় থামলো তখন শহরের জীবনযাত্রা সবে শুরু হচ্ছে। ফাহিম বাস থেকে নেমে চারপাশে তাকালো। উঁচু উঁচু বিল্ডিং, দ্রুত ছুটে চলা গাড়ি, মানুষের জনারণ্য। তার গ্রামের শান্ত পরিবেশের সাথে এর কোনো মিল নেই। তার কাছে সব কিছুই অচেনা, বিশাল আর ভীতিকর মনে হলো। কাঁধে একটা ছোট্ট ব্যাগ, তাতে কিছু জামা কাপড় আর কিছু ভাঙা স্বপ্ন। সে হাঁটতে শুরু করলো। প্রথমে রেল স্টেশনের দিকে গেল। হয়তো কেউ সহানুভূতি দেখাবে, কিন্তু সেখানেও ভিড় আর অনিশ্চয়তা। তারপর ফুটপাত ধরে হেঁটে চলল। তার কোনো নির্দিষ্ট গন্তব্য নেই, কোনো পরিচিত মুখ নেই। পেটটা মোচড় দিয়ে উঠল। কাল রাত থেকে কিছুই খাওয়া হয়নি। সকাল গড়িয়ে দুপুর হলো। ফাহিম ক্লান্ত পায়ে শহরের রাস্তা ধরে ঘুরে বেড়ায়। সে বিভিন্ন দোকানে, নির্মাণাধীন ভবনের সামনে গিয়ে কাজ খোঁজে। সে এক চায়ের দোকানে জিজ্ঞাসা করলো, ভাই কোনো কাজ আছে? চায়ের দোকানদার তার দিকে এক পলক তাকিয়ে বলল, না নেই, যাও অন্য কোথাও দেখো। একটা রিক্সাওয়ালাকে দেখে ফাহিম জিজ্ঞেস করলো, ভাই কোনো কাজের সন্ধান দিতে পারবেন? রিক্সাওয়ালা মাথা নেড়ে বলল, না রে বাবা, কাজের খুব অভাব, নিজেই কুলিয়ে উঠতে পারি না। হতাশা তাকে ঘিরে ধরল। শহরের এই বিশালত্ব তাকে যেন আরও একা করে দিল। ফুটপাতের ওপর বসে পড়ল ফাহিম। তার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। ক্ষুধা আর তৃষ্ণায় তার গলা শুকিয়ে আসছে। সে পকেটে হাত দিল। মাত্র কয়েকটা ছেঁড়া নোট। এই টাকা দিয়ে সে কতক্ষণ চলতে পারবে? তার চোখ দুটো শহরের এই ব্যস্ত জীবনযাত্রার দিকে তাকিয়েছিল। মানুষ ছুটে চলছে, কিন্তু কেউই তার দিকে ফিরে তাকাচ্ছে না। তার মনে হলো সে যেন এই বিশাল শহরে এক বিন্দুমাত্র অস্তিত্ব। হতাশার কালো মেঘ যেন তাকে আচ্ছন্ন করে ফেলল। বিকেলে ফাহিম হাঁটতে হাঁটতে শহরের একটা বড় মার্কেটের সামনে এসে দাঁড়ালো। মার্কেটের ভেতরে সারি সারি দোকান। এর মধ্যে একটা বড় ইলেকট্রনিক্স দোকানের পাশ দিয়েই সে যাচ্ছিল। দোকানের ভেতর বেশ ভিড়। ফাহিমের চোখগুলো যেন শূন্য দৃষ্টিতে চারিদিকেই ঘুরছিল। হঠাৎ তার নজর পড়ল দোকানের কাচের ভেতরে সাজানো চকচকে নতুন সিডি প্লেয়ারগুলোর দিকে। তার নিজের ছোট সিডি দোকানের কথা মনে পড়ল। দোকানের ভেতরে একজন বয়স্ক লোক, যিনি দোকানের মালিক বলে মনে হলো। তিনি কাউন্টারের কাছে দাঁড়িয়ে কর্মচারীদের কিছু নির্দেশ দিচ্ছিলেন। তার চোখ হঠাৎ বাইরে ফাহিমের উপর পড়ল। ফাহিমের মলিন পোশাক, ক্লান্ত মুখ আর চোখে এক ধরনের অসহায়ত্ব দেখে তিনি বুঝতে পারলেন ছেলেটি কষ্টে আছে। তার মনে এক ধরনের মায়া জন্মালো। দোকানের মালিক কাঁচের দরজা খুলে বলেন, এই ছেলে, কি খুঁজছিস? তার গলায় এক ধরনের কর্কশতা থাকলেও চোখে ছিল কৌতূহল। ফাহিম চমকে উঠল। সে মালিকের দিকে তাকালো। কাজ করছি স্যার। কাজ? কি কাজ জানিস তুই? তিনি ফাহিমের দিকে তাকিয়ে তার মলিন চেহারাটা দেখলেন। ফাহিম মাথা নিচু করে বলল, আমি গ্রামের সিঁড়ি বিক্রি করতাম, নিজের ছোট্ট একটা দোকান ছিল। দোকানের মালিকের ভ্রু কুঁচকে উঠল। সিডি বিক্রি? তাহলে তো কাজের অভিজ্ঞতা আছে। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। ফাহিমের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলেন, সিডি বিক্রি করতেছিস? ঠিক আছে, কাল থেকে চলে আসিস আমার দোকানে। তার কণ্ঠে এবার কিছুটা নরম সুর। আমার দোকানে সিডি ভিডিওর কাজ আছে। প্লেগুলোরও গোছাতে হবে, কাস্টমারদের সাহায্য করতে হবে। ফাহিম বিশ্বাস করতে পারছিল না। তার চোখ দুটো বড় হয়ে গেল। সত্যি বলছেন স্যার? ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্যার। তার চোখে একরাশ কৃতজ্ঞতা আর আনন্দ। এই মুহূর্তে এই কাজটা তার কাছে আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো ছিল। আগে দেখ কাজটা করতে পারিস কিনা। কাল সকাল 10টায় চলে আসবি। আর হ্যাঁ, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবি। তিনি একটু হাসলেন। ফাহিম মাথা নেড়ে বলল, হ্যাঁ স্যার, অবশ্যই আসবো। ধন্যবাদ স্যার। তার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। ক্ষুধার্ত ফাহিম যেন হঠাৎ করে জীবনের এক নতুন দিশা খুঁজে পেল। সে মাথা নিচু করে মালিককে সালাম দিয়ে সেখান থেকে চলে গেল। তার মনে নতুন এক আশা জন্ম নিল। পরের দিন সকালে ফাহিম দোকানের মালিকের কথা মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসেছে। সে সারা রাত বাস স্ট্যান্ডে কাটিয়েছে। তার পরনে একটা সাধারণ শার্ট, কিন্তু আগের দিনের সেই হতাশ চেহারাটা নেই। তার চোখে নতুন আশার ঝলক। সে দোকানের ভেতরে ঢুকে কাউন্টারের দিকে গেল। মালিক তাকে দেখেই মাথা নেড়ে সম্মতি জানালেন। ফাহিমকে কিছু প্রাথমিক কাজ বুঝিয়ে দিলেন। ফাহিম খুব মন দিয়ে কাজ করতে শুরু করলো। দোকানের তাক থেকে সিডি ডিভিডি প্লেয়ারগুলো নামিয়ে সেগুলো পরিষ্কার করে আবারও সাজিয়ে রাখছে। তার হাতগুলো দ্রুত চলছে। কাজ শেখার আগ্রহ স্পষ্ট। সে কাস্টমারদের সাথেও বিনয়ের সাথে কথা বলছিল।
দোকানের একজন কর্মচারী মেয়ে, নাম নিশা, সে পাশেই দাঁড়িয়ে কিছু ইলেকট্রনিক যন্ত্রাংশ সাজাচ্ছিল। সে মাঝে মাঝে ফাহিমের দিকে আর চোখে তাকাচ্ছিল। ফাহিমের কাজের প্রতি মনোযোগ আর তার নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার চেষ্টা নিশার ভালোই লাগছিল। ফাহিমের চেহারায় এক ধরনের সারল্য ছিল যা নিশার দৃষ্টি আকর্ষণ করেছিল। নিশা ফাহিমের কাছে এসে বলে, নতুন এসেছো নাকি? ফাহিম ঘাড় ঘুরিয়ে তাকালো। হ্যাঁ, আজ থেকে কাজ শুরু করলাম। আগে কোথায় কাজ করতে? গ্রামে নিজের একটা ছোট দোকান ছিল, সিডি ডিভিডির ব্যবসা করতাম। সে কাজের দিকেই মনোযোগ দিয়ে বলল, ও তাই বুঝি। তুমি তো খুব মন দিয়ে কাজ করো, সবাই তো এত মন দিয়ে কাজ করে না। তার কণ্ঠে এক ধরনের মুগ্ধতা। ফাহিম একটু হাসল। কাজ তো কাজই, মন দিয়ে না করলে কিভাবে হয়। নিশা তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। ফাহিমের শান্ত স্বভাব আর তার সৌন্দর্যে নিশা যেন একটু কিছুটা আকৃষ্টই হচ্ছিল। তোমার নাম কি? ফাহিম। আমার নাম নিশা, যদি কোনো দরকার হয় বলতে পারো। ধন্যবাদ নিশা। নিশা আবারও তার কাজে ফিরে গেল, কিন্তু তার চোখগুলো মাঝে মাঝে ফাহিমের দিকে যাচ্ছিল। ফাহিম তার নতুন কর্মস্থলে প্রথম দিনের মতো দ্রুত মানিয়ে নিচ্ছিল। এই নতুন পরিচিতি হয়তো তার জীবনের নতুন অধ্যায় সূচনা করবে, যেখানে তানিয়াকে ভুলে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ আসবে। পরের দিন দুপুরে দোকানে তখন কাস্টমারের ভিড় কমে এসেছে। ফাহিম মনোযোগ দিয়ে নতুন আসা ইলেকট্রনিক গ্যাজেটগুলো সাজাচ্ছিল, তার কাজের প্রতি নিষ্ঠা চোখে পড়ার মতো। নিশা পাশেই একটি টেবিলে বসে নিজের টিফিন খাচ্ছিল। সে বারবার ফাহিমের দিকে তাকাচ্ছিল, যেন কিছু বলতে চাইছে। কিছুক্ষণ পর সে তার টিফিন বক্সটা বন্ধ করে ফাহিমের কাছে এগিয়ে এলো। ফাহিম, টিফিন করবে না? এখন তো লাঞ্চ ব্রেক। তার চোখে এক ধরনের মৃদু আগ্রহ। আমার কাছে বিরিয়ানি আছে, খাবে? মা সকালে রান্না করে দিয়েছে। ফাহিম তাকানো ছাড়াই হাত নেড়ে বলল, না নিশা, আমার ক্ষুধা নেই। তার কণ্ঠস্বরে কোনো রুক্ষতা ছিল না, কেবল উদাসীনতা। নিশা টিফিন বক্স হাতে নিয়ে ফাহিমের পাশে এসে দাঁড়ালো। কেন, কোনো সমস্যা? সকাল থেকে তো কিছু খেলেই না, কাজ করতে করতে টায়ার্ড হয়ে যাবে। তার গলার ছিল এক ধরনের উদ্বেগ। ফাহিম এবার নিশার দিকে তাকালো। না কিছু না, এমনি। তার চোখে এক ধরনের চাপা বিষণ্ণতা। তানিয়ার চলে যাওয়াটা তখনও তার মনের গভীরে এক গভীর ক্ষত হয়েছিল। সে মন থেকে ভালো থাকতে পারছিল না। নিশা দীর্ঘশ্বাস ফেলল। তোমার তো আজকাল মুখ শুকিয়েই থাকে, আমি দেখি তুমি সব সময় কেমন যেন অন্য মানুষকে থাকো। সে ফাহিমের কাঁধে আলতো করে হাত রাখলো। কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো ফাহিম, আমরা তো বন্ধু। ফাহিম কাঁধ থেকে নিশার হাতটা সরিয়ে নিল খুব সাবধানে। ধন্যবাদ নিশা, কিন্তু আসলে কোনো সমস্যা নেই। সে আবারও নিজের কাজে মন দিল। নিশার ভালোবাসার ইশারাগুলো ফাহিম খুব ভালো করে বুঝতে পারছিল, কিন্তু তার মন তখনও তানিয়াতে আটকে আছে। দ্বিতীয় কাউকে ভালোবাসার মতো মন বা শক্তি কোনোটাই তার ছিল না। নিশার এই যত্ন নেওয়াটা তার কাছে অস্বস্তিকর লাগছিল, কারণ সে জানতো যে নিশার অনুভূতির প্রতিদান দিতে পারবে না। নিশা হতাশ হয়ে নিজের জায়গায় ফিরে গেল। ফাহিমের চোখে তখনও তানিয়ার ফেলে যাওয়ার শূন্যতা। সময় এক সপ্তাহ পর এক সন্ধ্যায়, দোকান বন্ধ হওয়ার সময় হয়ে এসেছে। ফাহিম গোডাউনে বসে শেষ কিছু হিসাবপত্র মেলাচ্ছিল। নিশা তখন গোডাউনে ঢুকলো, হাতে একটা ফাহিমের জন্য আনা কফির কাপ। সে ফাহিমের সামনে এসে দাঁড়ালো। ফাহিম হিসাব শেষ করে মুখ তুলতেই দেখলো নিশা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিশার মুখে এক ধরনের দৃঢ় সংকল্প। ফাহিম, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। তার গলাটা একটু কাঁপছিল। হ্যাঁ বলো নিশা, কিছু জরুরি কাজ ছিল। তার মনে হচ্ছিল নিশা হয়তো কাজের ব্যাপারে কিছু বলতে এসেছে। নিশা কফির কাপটা ফাহিমের সামনে রেখে একটু ইতস্তত করলো, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ফাহিম, আমি তোমাকে পছন্দ করি, শুধুমাত্র একজন বন্ধু হিসেবে নয়, এর চেয়েও বেশি কিছু। তার চোখে স্পষ্ট ছিল ভালোবাসার আবেদন। ফাহিম কফির কাপটা ধরল, তার মুখটা কঠিন হয়ে উঠল। সে নিশার দিকে তাকালো। তার চোখে সম্মান ছিল, কিন্তু তার ভেতরের কষ্টও স্পষ্ট ছিল। নিশা, আমি জানি তুমি ভালো মেয়ে, খুব ভালো মেয়ে, কিন্তু আমি একজনকে ভালোবাসি। থাকা ছাড়া আমি দ্বিতীয়বার আর কাউকে ভালোবাসতে পারবো না। নিশার মুখে স্পষ্ট হতাশার ছায়া পড়ল। সে মাথা নিচু করলো। ও, এই একটা শব্দই তার সব অনুভূতি প্রকাশ করলো। তার স্বপ্নগুলো যেন মুহূর্তেই ভেঙে গেল। ফাহিম নিশার হাতটা আলতো করে ধরল। আমি দুঃখিত নিশা, আমি তোমাকে মিথ্যা আশা দিতে চাই না। আমার জীবনে এমন কিছু করেছে যার পর আমার পক্ষে কাউকে ভালোবাসা সম্ভব নয়। তার কথাগুলো ছিল সত্যতাই ভরা। নিশা চোখ তুলল। তার চোখে ছিল জল, কিন্তু মুখে ছিল এক ধরনের অদ্ভুত প্রশান্তি। ঠিক আছে ফাহিম, আমি বুঝি, তোমার সততাই আমি মুগ্ধ। আমি জানি তুমি
কখনো কাউকে কষ্ট দেবে না। আমি হয়তো তোমার ভালোবাসা পাবো না, কিন্তু আমি একজন ভালো বন্ধু পেয়েছি, এটাই অনেক। ফাহিম নিশার দিকে তাকিয়ে রইল। তার মনটা খারাপ হয়ে গেল। সে নিশার কষ্টটা বুঝতে পারছিল। নিশা কফির কাপটা নিয়ে গোডাউন থেকে বেরিয়ে গেল। ফাহিম জানতো তার এই স্পষ্ট জবাব হয়তো নিশার মন ভেঙে দিয়েছে, কিন্তু মিথ্যা আশা দেওয়াটা আরও বড় অপরাধ হতো। অতীতের ছায়া তখনও তার বর্তমানের ওপর লম্বা হয়েছিল। ধীরে ধীরে 5 বছর কেটে গেছে। সে গ্রামের সহজ সরল ছেলেটি আজ ঢাকা শহরের একজন সফল ব্যবসায়ী। ফাহিমের পরিশ্রম আর বুদ্ধিমত্তা তাকে এই জায়গায় নিয়ে এসেছে। আজ সে আর সেই ছোট্ট সিডি দোকানের কর্মচারী নয়, বরং নিজেই একটি সুসজ্জিত ইলেকট্রনিক্স শোরুমের মালিক, যার নিজস্ব অফিস আছে। তার অফিসটা ছিমছাম আধুনিক আসবাবপত্রে সজ্জিত। টেবিলে একটা ল্যাপটপ, ফোন আর ফাইলের স্তূপ। ফাহিমের পরনে একটা সুন্দর শার্ট, মুখে হালকা দাড়ি। তার চেহারায় এক ধরনের আত্মবিশ্বাস আর পরিপক্কতা ফুটে উঠেছে। ফাহিম তার অফিসের চেয়ারে বসে ফোনে কথা বলছিল। হ্যাঁ, নতুন প্রজেক্টটা আমরা কালই শুরু করব, সব রেডি রাখুন। এই প্রজেক্ট আমাদের কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার কণ্ঠে দৃঢ়তা, ব্যবসায়িক বুদ্ধি স্পষ্ট। আমরা চাইছি আমরা যেন এই প্রজেক্টে আমাদের সেরাটা দিতে পারি। ফোনের অপর প্রান্ত থেকে তার ম্যানেজার নিশ্চিত করলো। ফাহিম ফোন রেখে দিল। তার মুখে সাফল্যের ঝলক হাসি। সে উঠে জানালার কাছে গেল। কাছের ওপার থেকে ঢাকা শহরের রাতের আলো ঝলমলে দৃশ্য দেখা যাচ্ছে। 5 বছর আগে আমি শহরে এসেছিলাম এক শূন্য পকেটে, বুকে একরাশ কষ্ট নিয়ে। আজ আমার সব কষ্ট যেন সাফল্যের আলোয় ঢাকা পড়ে গেছে। সে তার জীবনের এই 5 বছরের পথ চলাটা ভাবছিল। প্রথম দিকে দোকানের মালিকের কাছে তার বিশ্বস্ততা অর্জন, তারপর সিডি ব্যবসার পাশাপাশি অন্যান্য ইলেকট্রনিক্স পণ্যের ধারণা দেওয়া, নতুন নতুন কাস্টমারদের আকৃষ্ট করা। নিজের মেধা আর রাত দিন পরিশ্রম দিয়ে সে সেই সাম্রাজ্য গড়ে তুলেছে। এখন সে কোটিপতি, সফল ব্যবসায়ী। কিন্তু এই সাফল্যের পেছনে লুকিয়ে আছে সেই তানিয়া স্মৃতি, সেই অপমানের দহন, যা তাকে সব সময় আরও এগিয়ে যেতে প্রেরণা দিয়েছে। তার মনে হয়েছিল যেন সে একটি নতুন যুদ্ধে জয়ী হয়েছে। দুপুরে ফাহিম তার অফিসের কাছে একটা রেস্তোরাঁ থেকে মিটিং সেরে ফিরছিল। ব্যস্ত দুপুর, রেস্তোরাঁটা প্রায় খালিই ছিল। সে বেরিয়ে আসছিল যখন হঠাৎ করে প্রবেশপথে এক পরিচিত মুখের দিকে চোখ পড়ল। মেয়েটি তাকে দেখে মুহূর্তের জন্য থমকে গেল, তারপর বিস্ময়ে চোখ বড় বড় করলো। ফাহিম না তুমি? বিশ্বাসই হচ্ছে না। তানিয়ার বান্ধবী লামিয়া এগিয়ে এলো। তার মুখে অবিশ্বাস। সে তানিয়ার স্কুলের বান্ধবী ছিল। ফাহিম একটু আশ্চর্য হয়ে তাকালো। সে চট করে লামিয়াকে চিনতে পারছিল না। তুমি তানিয়ার বান্ধবী লামিয়া না? লামিয়া হেসে বলল, হ্যাঁ আমি লামিয়া। তুমি কত ছোট ছিলে, এখন এত বড় হয়ে গেছো, তোমাকে চেনাই যাচ্ছে না। সেই ফাহিমের দিকে তাকিয়ে রইল, তার চোখে স্পষ্ট কৌতূহল। তুমি এখানে কি করছো? কেমন আছো? ভালো আছি, তুমি এখানে কি করছো? ফাহিম শান্ত স্বরে বলল, তার মনে এক চাপা অস্থিরতা। আমি তো অনেক দিন ধরে ঢাকায় থাকি, একটা বেসরকারি কোম্পানিতে কাজ করি। তারপর তার মুখটা কেমন জানি ম্লান হয়ে গেল। জানো ফাহিম, তানিয়া সেদিন তোমাকে কেন মিথ্যে বলেছিল? তার গলায় ছিল এক ধরনের বেদনা। ফাহিম স্তব্ধ হয়ে গেল। তার বুকের ভেতরটা ধক করে উঠল। কি বলছো? তার কণ্ঠস্বর নিচু হয়ে গেল। সে আর নড়তেই পারছিল না, যেন তার পা দুটো মাটির সাথে গেঁথে গেছে। লামিয়া ধীরে ধীরে বলল, ওর ভাই রায়হান ওকে জোর করেছিল, তোমাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। বলেছিল যদি তানিয়া তোমার বিরুদ্ধে কথা না বলে তাহলে তারা তোমাকে মেরে ফেলবে। তাই তানিয়া নিজের ভালোবাসাকে ত্যাগ করে তোমার জীবন বাঁচিয়েছিল। লামিয়ার চোখে জল ছলছল করছিল। সেদিন তানিয়া খুব কেঁদেছিল জানো। সবার সামনে মিথ্যে বলার পর সে বাড়ি ফিরে অনেকক্ষণ কেঁদেছিল। ওর বাবা মাও ওকে কিছু বলতে পারেনি, কারণ ওর ভাই তখন ওদেরও হুমকি দিয়েছিল। ফাহিম কিছুই বলতে পারল না। তার কান দুটো ভো ভো করছিল। তানিয়ার মিথ্যা বলার আসল কারণ, এত বড় একটা সত্য এতদিন তার অজানা ছিল। তার মনে সেদিনের মেলা দৃশ্যটা ভেসে উঠল। তানিয়ার কান্না জড়িত মুখ, তার সেই তীক্ষ্ণ মিথ্যা কথাগুলো। সে ভুল বুঝেছিল। তানিয়া তাকে বাঁচানোর জন্য এত বড় আত্মত্যাগ করেছিল। তার চোখ দুটো ছলছল করে উঠল। অতীতের সব কষ্ট, অভিমান যেন এক মুহূর্তেই ফিকে হয়ে গেল। তার মনটা অনুশোচনায় ভরে উঠল। জানো, তানিয়া তোমার জন্য অপেক্ষা করত। তার এমন একটি রাত যায়নি যে সে কান্না করেনি। মাঝে মাঝে আমি তার কাছে যেতাম, আর গিয়ে দেখতাম সব সময় সে বিছানায় পড়ে থাকতো। সে এখন দেখতেও কেমন যেন হয়ে গেছে। সময় মতো না খেয়ে তার শরীরের অবস্থাও ভালো না। এসব কি বলছো লামিয়া?
হ্যাঁ, যা বলছি সব সত্যি। ঠিক আছে, তুমি তো এখানেই থাকো তাই না? আমার আসলে এখনই অফিসে যেতে হবে, তো আমি তোমাকে পরে ফোন করব, তোমার নাম্বার দাও। লামিয়ার নাম্বার নিয়ে ফাহিম চলে যায়। রাতে ফাহিমের অফিসের বিশাল জানালা দিয়ে রাতের ঢাকা শহর দেখা যাচ্ছিল, ঝলমলে আলোয় ভরা শহর, অথচ ফাহিমের ভেতরে পৃথিবীটা তখন অন্ধকার হয়ে আছে। কিছুক্ষণ আগে লামিয়ার বলা কথাগুলো তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল বারবার। ওর ভাই ওকে জোর করেছিল, আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। ফাহিম তার চেয়ার ছেড়ে উঠে জানালার ধারে দাঁড়ালো। একসময় তানিয়াকে সে প্রতারক ভেবে ঘৃণা করছিল, আজ সেই তানিয়াকেই তার কাছে পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ মেয়ে মনে হচ্ছে। সে নিজের মনে মনে বিড়বিড় করলো, আমি তানিয়াকে কত ভুল বুঝেছি, কত বড় ভুল। তার মনে পড়লো সেই মেলার দিনের কথা, তানিয়ার কান্না জড়িত মুখটা। তখন সে ভেবেছিল তানিয়া অভিনয় করছে, তাকে অপমান করছে, কিন্তু এখন সে বুঝতে পারছে তানিয়া তখন কত বড় মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছিল। সে নিজের জীবন দিয়ে তাকে বাঁচিয়েছিল। আমার জন্য এত কষ্ট করেছে সে। ফাহিম নিজের কপালে হাত রাখলো, তার চোখ দুটো ভিজে আসছিল। সে ভেবেছিল তানিয়া হয়তো স্বার্থপর, পরিবারকে বেছে নিয়েছে, কিন্তু আসলে সে তার জীবন বাঁচাতে এমনটা করেছিল। এই নতুন সত্যটা তাকে একসাথে কষ্ট আর অনুশোচনায় পুড়িয়ে মারছিল। আমি জানি তোমার কতটা কষ্ট হয়েছে তানিয়া, কিন্তু এবার আর এসব লুকোচুরি চলবে না। তার মনে হলো সে যেন তানিয়ার সব দুঃখ নিজের কাঁধে নিয়ে নিতে চায়। এতদিন সে তানিয়াকে ঘৃণা করে যে পাপ করেছে তার প্রায়শ্চিত্ত করতে চায়। তার মনটা তানিয়ার জন্য গভীর সহানুভূতি আর ভালোবাসায় ভরে উঠল। সে নিজেকে প্রশ্ন করল, কি করে পারলাম আমি ওকে ভুল বুঝতে? কি করে? তার ভেতরের কষ্টটা যেন জমাট বেঁধে যাচ্ছিল। সকালে ফাহিম তার অফিসে ব্যস্ত ছিল, কিন্তু তার মনটা ছিল তানিয়ার কাছে। সে লামিয়াকে ফোন করলো। লামিয়া ফোনের ওপাশ থেকে বলল, হ্যাঁ বলো ফাহিম, কি উপকার? প্লিজ তানিয়াকে একবার ঢাকায় আসতে বলো। তার স্বর ছিল অস্থির। লামিয়া একটু ইতস্তত করলো, কিন্তু ও কি আসবে? আর ও আসলে কি বলবো? ওর ভাই তো ওকে ঘর থেকে বেরোতে দিবে না, আর ও যদি জানে তোমার সাথে দেখা করতে হবে তাহলে তো আরো আসতে দিবে না। তুমি ওকে বলো তোমার শরীর খুব খারাপ, জরুরি দরকার, কোনো একটা বড় অজুহাত দাও। আমার কথা একদম বলো না লামিয়া, ও যেন খুনাক করো জানতে না পারে যে আমি এখানে আছি। শুধু ওকে বলো ঢাকায় না এলে তুমি খুব বিপদে পড়বে। লামিয়া কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, ঠিক আছে, আমি চেষ্টা করছি, কিন্তু যদি ও না আসে? ও আসবে লামিয়া, ওর আসাটা খুব জরুরি। আমার জীবন ওকে ছাড়া অসম্পূর্ণ। ফাহিম প্রায় মিনতি করল। আমি চেষ্টা করছি, তুমি ফোনটা রাখো, আমি ওকে ফোন করে জানাই। ফাহিম ফোন রেখে দিল, তার বুকটা ধুকপুক করছিল। কিছুক্ষণ পরেই লামিয়া তানিয়াকে ফোন করলো। হ্যালো লামিয়া, কেমন আছিস? লামিয়া কণ্ঠস্বর পাল্টে গেল, যেন খুব অসুস্থ। তানিয়া, তুই তাড়াতাড়ি একবার ঢাকায় আয়, আমার খুব দরকার। আমার শরীরটা খুব খারাপ, একা একা সামলাতে পারছি না। প্লিজ তুই না এলে আমি খুব বিপদে পড়বো। লামিয়া কথার মাঝে কয়েকবার কাশি দিল, যেন সত্যি অসুস্থ। তানিয়া চিন্তিত হয়ে বলে, কি বলছিস? তোর কি হয়েছে? আমি এক্ষুনি আসছি। কিন্তু ভাইয়া? লামিয়া আর্তনাদ করে বলে, প্লিজ তানিয়া, আর কিচ্ছু বলিস না। তুই আমার সব থেকে কাছের বান্ধবী, তোকে দেখতে খুব ইচ্ছে করছে। তুই শুধু চলে আয়, তোর ভাইদের কিচ্ছু বলতে হবে না, এটা আমাদের দুজনের ব্যাপার। তানিয়া কিছুটা দ্বিধা নিয়ে বলে, ঠিক আছে, আমি আসছি, তুই চিন্তা করিস না। লামিয়া ফোন রেখে দিল, একটা দীর্ঘশ্বাস ফেললো। ফাহিমের জন্য এত বড় একটা মিথ্যা বলতে হলো। তানিয়াকে আনার এই ঝুঁকিটা তারা নিচ্ছিল, কিন্তু এর ফলাফল কি হবে তা তাদের জানা ছিল না। পরের দিন বিকেলে তানিয়া লামিয়ার কথায় ভরসা করে গ্রামের বাড়ি থেকে পালিয়ে এসেছে। তার মনটা অস্থির। লামিয়ার কি হয়েছে কে জানে। ক্যাফেতে ঢুকে সে চারিদিকে চোখ বোলালো। লামিয়াকে খুঁজছিল, কিন্তু তার চোখে পড়ল ক্যাফের এক কোণে বসে থাকা একটি পরিচিত মুখের দিকে, ফাহিম। তানিয়া যেন নিজের চোখকে বিশ্বাস করতেই পারছিল না। সে থমকে দাঁড়ালো। ফাহিম, এই মানুষটাকে সে গত 5 বছর ধরে খুঁজেছে, তার জন্য কেঁদেছে, কষ্ট পেয়েছে, আর আজ সে তার সামনে। ফাহিমও তানিয়াকে দেখল, তার চোখে সেই একই ভালোবাসা, সেই একই অপেক্ষা। তানিয়ার চোখ থেকে অঝরে জল গড়িয়ে পড়ছে। সে আর নিজেকে ধরে রাখতেই পারল না, পাগলের মতো দৌড়ে ফাহিমের কাছে গেল, তাকে সজোরে জড়িয়ে ধরল। ফাহিম, তুমি কোথায় ছিলে এতদিন? তানিয়া ফাহিমের বুকে মুখ গুজে কান্নায় ভেঙে পড়ল। তার কণ্ঠস্বর ছিল কান্নায় ভারী। আমি তোমাকে কতটা মিস করেছি, তোমাকে কত খুঁজেছি তুমি জানো। আমার প্রতিটা রাত তোমার চিন্তায় কেটেছে ফাহিম।
ফাহিমও তানিয়াকে শক্ত করে ধরে সান্ত্বনা দিল। তার নিজের চোখেও জল চিকচিক করছিল। আমি জানি তানিয়া, আমি সব জানি। সে তানিয়ার মাথায় হাত বুলিয়ে দিল। আমি তোমাকে অনেক মিস করেছি, আর প্রতিটা মুহূর্ত কষ্টে কেটেছে আমার তোমাকে ছাড়া। তানিয়া ফাহিমের মুখটা দুহাতে ধরল। তুমি কেন চলে গিয়েছিলে? কেন সেই দিন বিশ্বাস করলে না আমাকে? আমার তো কোনো দোষ ছিল না। আমাকে কত কষ্ট পেতে হয়েছে তুমি জানো? ফাহিম তার গাল থেকে জল মুছিয়ে দিল। আমি জানি তানিয়া, লামি আমাকে সব বলেছে। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমাকে ক্ষমা করো তানিয়া। তোমার কোনো দোষ নেই ফাহিম, সব দোষ আমার ভাইয়ের। ও আমাকে জোর করেছিল জানো। ও বলেছে যদি আমি মিথ্যে না বলি তাহলে ওরা তোমাকে মেরে ফেলবে। তানিয়ার কান্নার বেগ আরো বেড়ে গেল। ফাহিম তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। তাদের চারপাশে ক্যাফের কোলাহল, মানুষের আনাগোনা, সবকিছু যেন থমকে গিয়েছে এই দুই ভালোবাসার মানুষের পূর্ণ মিলনের সামনে। তাদের এই অপ্রত্যাশিত দেখা হওয়াটা ছিল যেন নিয়তির এক অদ্ভুত খেলা। কান্না থামলে তানিয়া ফাহিমের সামনে বসলো। ফাহিম তার হাত ধরেছিল। তাদের চোখে তখনও জল, কিন্তু মুখে ছিল এক ধরনের প্রশান্তি। ফাহিম তানিয়ার চোখের দিকে তাকিয়ে বলল, তানিয়া, আমি এখন তোমাকে একটা প্রশ্ন করব, যার জবাব তোমার জীবন বদলে দেবে। তার কণ্ঠস্বর ধীর কিন্তু দৃঢ়। যদি তুমি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আর গ্রামে ফিরে যাবে না, তোমার বাবা ভাইয়ের কাছে যাবে না, এখানে থেকে যাও আমার সাথে। তানিয়ার মুখটা চিন্তায় কালো হয়ে গেল। সে জানে এর মানে কি, তার পরিবারকে ত্যাগ করা, কিন্তু তার মনে এখন ফাহিমের জন্য ভালোবাসা ছাড়া কিছুই নেই। সে এক মুহূর্ত ভাবল না। তানিয়া ফাহিমের হাতটা শক্ত করে ধরল। তার চোখে ছিল দৃঢ় প্রতিজ্ঞা। আমি তোমাকে ছাড়া আর কোথাও যাব না ফাহিম। একবার যেই ভুল করেছি সেটা দ্বিতীয়বার করতে চাই না। আমি তোমাকে আর দ্বিতীয়বার হারাতে চাই না। যা হবে দেখা যাবে। জীবনে যত বাধাই আসুক আমি তোমার পাশেই থাকবো। তার গলায় ছিল আত্মবিশ্বাস। আমার পরিবার আমার সাথে যা করেছে এরপর আমি তাদের কাছে ফিরতে চাই না। হ্যাঁ, একবার যখন বাড়ি থেকে বের হয়েছি আর ফিরতে চাই না। তুমি আমাকে যেভাবেই রাখো তোমার সাথেই থাকবো। কিছুদিন থাকলে হয়তো এমনিতেই সব ঠিক হয়ে যাবে। ফাহিম আনন্দে তানিয়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আমি জানতাম তুমি এমনই বলবে। তারা দুজনেই ভালোবাসার এই নতুন মুহূর্তে নিজেদের হারিয়ে ফেলেছিল। ভবিষ্যতের অনিশ্চয়তা তাদের সামনে তখন তুচ্ছ মনে হচ্ছিল। তারা বিশ্বাস করছিল একসাথে থাকলে তারা যে কোনো বাধা পেরিয়ে যেতে পারবে। ঠিক সেই মুহূর্তে ক্যাফের এক কোণে বসে থাকা একজন লোক সে মনে মনে বলে, এটা তো রায়হান স্যারের বোন। ও এখানে এই ছেলের সাথে কি করছে? দেখে তো মনে হচ্ছে এরই প্রেমিক প্রেমিকা। দ্রুত খবরটা দিতে হয়। এ হলো ফাহিমের পরিচিত লোক। তার ফোনটা বের করলো। সে ফাহিম আর তানিয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তাদের ঘনিষ্ঠতা তার চোখে পড়ল। দ্রুত একটা ছবি তুলল সে। এই ছবিটা খুব দরকারি হতে পারে, এক্ষুনি পাঠিয়ে দিই। তারপর দ্রুত একটা নাম্বার ডায়াল করলো। ফোনের রিংটন বাজলো। লোকটা খবর দিচ্ছে। ক্যাফের কোলাহলের যেন এক অশুভ সংকেত বয়ে আনলো। তাদের ভালোবাসার এই দৃঢ়তার মুহূর্তেই নতুন এক বিপদ তাদের দিকে ধেয়ে আসছিল। তানিয়ার ভাইয়ের কাছে খবর পৌঁছালো, আর এর ফলাফল কি হতে পারে তা কেউ জানে না। আর তানিয়ার মনের ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। তাদের সুখের মুহূর্তটা যেন হঠাৎ করে অনিশ্চিত ভবিষ্যতের কালো ছায়ায় ঢেকে গেল। পরের দিন সকালবেলা ফাহিমের ফ্ল্যাটের বড় জানালা দিয়ে উজ্জ্বল আলো এসে পড়ছে। তানিয়া মুগ্ধ চোখে চারপাশটা দেখছিল। ক্যাফে থেকে সরাসরি ফাহিম তাকে এই ফ্ল্যাটে নিয়ে এসেছে। এটা তার গ্রামের বাড়ির মতো ছোট নয়, বরং অনেক বড়, আধুনিক আসবাবপত্রে ভরা। তানিয়ার মনে হচ্ছিল সে যেন এক নতুন জগতে এসে পড়েছে। তার চোখে তখনও গত রাতের ঘটনার রেশ, কিন্তু এখন সেখানে আনন্দের দ্যুতি। ফাহিম তার পাশে এসে দাঁড়ালো, তার মুখে এক গভীর তৃপ্তি। তোমার আর কোনো চিন্তা করতে হবে না তানিয়া, এখন থেকে আমি তোমার সব। ফাহিম তানিয়ার হাতটা ধরল, তার আঙুলগুলো আলতো করে বুলিয়ে দিল। আর তুমিও আমার সব। তানিয়া ফাহিমের দিকে ফিরে তাকালো। তার চোখে জল টলমলো করছে, কিন্তু এবার সে জল কষ্টের নয়, ভালোবাসার। আমার জীবনে তোমার ভালোবাসাই যথেষ্ট ফাহিম। আমি শুধু তোমাকে পেতে চাই, আর কিছু প্রয়োজন নেই। সে ফাহিমের হাতটা নিজের দুই হাতে জড়িয়ে ধরল। আমি ভাবতে পারিনি আমার জীবনটা আবার এমন সুন্দর হবে। বাতাসের কারণে তানিয়ার মুখে এখন এসে পড়া চুলগুলো সরিয়ে কানে গুজে দিয়ে বলল, আমারও একই কথা। তুমি ছাড়া আমি কিভাবে এতগুলো বছর কাটালাম আমি নিজেও জানি না, কিন্তু এখন তুমি এসে গেছো, আমি আর অন্য কিছু ভাবতে চাই না। এবার চলো, এখন তোমার জন্য কিছু নতুন জিনিসপত্র কেনা যায়। এখানে তোমার কোনো পোশাক নেই, আমরা একসাথে শপিংয়ে যাব। তানিয়া খুশি হয়ে উঠল। সত্যি আমরা বাইরে যাব?
তার কণ্ঠে যেন শিশুসুলভ আনন্দ। হ্যাঁ অবশ্যই, এই প্লেটে তোমার সব কিছু থাকবে, তোমার ব্যক্তিগত জিনিসপত্র, তোমার পছন্দের সব কিছু। এখানে তুমি স্বাধীনভাবে বাঁচবে তানিয়া, কেউ তোমাকে জোর করবে না, কেউ তোমাকে অপমান করবে না। তানিয়া ফাহিমকে জড়িয়ে ধরল। তুমি আমার জন্য এত কিছু করেছো, আমি কিভাবে শোধ করবো ফাহিম? ফাহিম তানিয়াকে আরো শক্ত করে ধরে বলল, কিছু শোধ করতে হবে না তানিয়া, শুধু আমাকে ভালোবাসো আর আমার পাশে থাকো, এটাই আমার জন্য যথেষ্ট। চলো এখন শপিং করে অন্য এক জায়গায় যাবো আমরা। অন্য এক জায়গায় বলতে কোথায়? বিয়ে করতে। মানে হলো আমি তোমাকে চিরজীবনের সাথী হিসেবে পেতে চাই, এমন এক বন্ধনে আবদ্ধ হতে চাই যেখানে কোনো বাধা থাকবে না। তাহলে আজ আমরা বিয়ে করে ফেলবো? হ্যাঁ তানিয়া, আমি দেরি করতে চাই না, তোমার কোনো আপত্তি আছে? তানিয়া ফাহিমের দুই কাঁধে হাত রেখে ফাহিমের চোখে চোখ রেখে বলে, আরে মেরি সিডিওয়ালা, আমার আবার কিসের আপত্তি? আমি নিজেও এটাই চাইছিলাম, কিন্তু মেয়ে মানুষ হয়ে নিজে যদি বলি কেমন দেখায় না। এখন তুমি নিজে থেকে যেহেতু বলছো, তাহলে তো একদম দেরি করা যাবে না, কারণ আমি চাই না আমাদের উপর আবার কোনো কালো ছায়া এসে পড়ুক। সেই ছায়া পড়ার আগে আমি তোমাকে পুরোপুরি পেতে চাই মিস্টার সিডিওয়ালা। ঠিক আছে চলো, এবার লেট হয়ে যাচ্ছে। তাদের এই নতুন সকাল যেন এক নতুন জীবনের সূচনা করলো, যেখানে শুধু ভালোবাসার একে অপরের প্রতি আস্থা ছিল। তারা সারাদিন শপিং করলো। বিকেলের আগ দিয়ে কোর্টের করিডোর দিয়ে ফাহিম আর তানিয়া পাশাপাশি হাঁটছিল। তাদের চোখে এক নতুন স্বপ্ন, এক অবিচল বিশ্বাস। লামিয়াও তাদের সাথে ছিল, তাদের সাক্ষী হিসেবে। কোর্টের ভেতরে ঢোকার আগে ফাহিম তানিয়ার হাতটা শক্ত করে ধরল। ফাহিম তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তানিয়া তুমি কি সত্যি প্রস্তুত? আমি পুরোপুরি প্রস্তুত। আমরা এখন এমন একটা সিদ্ধান্ত নিচ্ছি যা আমাদের বাকি জীবনের পথ বদলে দেবে। তানিয়া ফাহিমের দিকে তাকিয়ে দৃঢ়ভাবে মাথা নাড়ল। তার চোখে কোনো দ্বিধা ছিল না। আমি প্রস্তুত ফাহিম। আমি ভাবি আমার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত এটা। আমি আর তোমাকে হারাতে চাই না। তারা রেজিস্ট্রি অফিসে প্রবেশ করলো। সেখানে কোর্ট ম্যারেজ রেজিস্ট্রার এবং দুজন সাক্ষী উপস্থিত ছিলেন। প্রয়োজনীয় কাগজপত্র তৈরি ছিল। ফাহিম এবং তানিয়া একে অপরের দিকে তাকিয়ে আছে, তাদের চোখে এক ধরনের পবিত্র শপথ। রেজিস্ট্রার তাদের প্রশ্ন করলেন, তোমরা কি একে অপরকে স্বামী স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি? ফাহিম প্রথমে বলল, আমি রাজি। তার কণ্ঠস্বর ছিল পরিষ্কার দৃঢ়। তানিয়া তার দিকে তাকিয়ে বলল, আমিও রাজি। তার মুখে এক পবিত্র হাসি। কাগজপত্র স্বাক্ষর করার পর ফাহিম তানিয়ার দিকে ফিরল। তার চোখে জল চিকচিক করছিল। এখন থেকে তুমি আমার স্ত্রী তানিয়া, আমার সব কিছু। আমি তোমাকে সবসময় ভালোবাসবো, তোমার পাশে থাকবো, কোনো বিপদ তোমাকে ছুঁতে পারবে না। তার হাতটা আলতো করে তানিয়ার গালের ওপর রাখলো। তানিয়াও ফাহিমের হাত ধরে বলল, আমিও তোমাকে সবসময় ভালোবাসবো ফাহিম। তোমার সব দুঃখে সুখে আমি তোমার পাশে থাকবো। যত বিপদই আসুক না কেন, আমি তোমার হাত ছাড়বো না। লামিয়া তাদের দিকে তাকিয়ে হাসছিল। তার চোখেও ছিল আনন্দ। তারা একে অপরের প্রতি চিরদিনের জন্য আবদ্ধ হলো। তাদের ভালোবাসার সম্পর্ক যেন আরও মজবুত হলো, এক নতুন মাত্রায় পৌঁছালো। তারা কোর্ট থেকে বেরিয়ে এলো যেন এক নতুন পৃথিবীতে পা রেখেছে। তাদের ভবিষ্যৎ তখন তাদের সামনে স্পষ্ট উজ্জ্বল। পরের দিন বিকেলে ফাহিমের অফিসের সামনেটা তখনও বেশ ব্যস্ত। গাড়ি, মানুষ, দোকানপাট সব কিছুর মাঝে হঠাৎ করে একটা পুরনো মডেলের জিপ গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নেমে এলো রায়হান, তানিয়ার ভাই। তার সাথে আরও 4-5 জন লোক। তাদের মুখগুলো কঠিন। রায়হানের চোখে রাগ আর মুখে প্রতিশোধের নেশা। সে সোজা অফিসের গেটের দিকে এগিয়ে গেল। এইটা ফাহিমের অফিস তাই না? রায়হান তার সাথে থাকা লোকগুলোকে জিজ্ঞেস করলো। তার গলায় কর্কশতা। একজন লোক বলল, হ্যাঁ স্যার, এটাই সেই অফিস, খোঁজ নিয়েছি। রায়হান সরাসরি অফিসের গেটে গিয়ে দাঁড়ালো। গার্ড তাকে থামানোর চেষ্টা করলো। গার্ড বলল, রায়হান গার্ডকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ফাহিম বের হ হারামজাদা, আমার বোনকে ফিরিয়ে দে। তার কণ্ঠস্বর এতটাই তীক্ষ্ণ ছিল যে আশেপাশে থাকা মানুষরাও থমকে গেল। সে প্রায় চিৎকার করে উঠল, নয়তো তোর কপালে দুঃখ আছে, তোকে আমি দেখে নিব। অফিসের ভেতর থেকে কিছু কর্মচারী উকি দিয়ে দেখছিল কি হচ্ছে বাইরে। অফিসের এক কর্মচারী দ্রুত ফাহিমের গার্ডকে খবর দিতে গেল। গার্ড দৌড়ে ফাহিমের ম্যানেজারের কাছে গেল। ম্যানেজার দ্রুত ফাহিমের অফিসে ফোন করলো। ফাহিম তখন তার কেবিনে বসে কিছু ফাইল দেখছিল। স্যার, আপনার অফিসের বাইরে কিছু লোক ঝামেলা করছে। রায়হান সাহেব এসেছেন মনে হয়, আপনার সাথে দেখা করতে চাইছে।
ফাহিম শান্ত কণ্ঠে বলে, রায়হান ঠিক আছে। তার চোখে এক ধরনের কঠোরতা ফুটে উঠল। তানিয়া পাশে বসে ফেনের বিল দেখছিল। সে ফাহিমের কথায় চমকে উঠল। রায়হানের নাম শুনে তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ফাহিম ফোনটা রেখে দিল। তার মুখে এক কঠিন অভিব্যক্তি। সে তানিয়ার দিকে তাকালো। তানিয়া ভয়ে জড়সড় হয়ে গেছে। তার মনে পড়ল সেই মারধরের ঘটনা আর গ্রামের মেলের দিনটা। ফাহিম তানিয়ার হাতটা ধরল। ভয় পেও না তানিয়া, আমি আছি। তার হাতটা ধরে সে তার পাশে দাঁড়ালো। অফিসের মূল দরজায় রায়হান আর তার দলবল পৌঁছালো। অফিসের গার্ডরা তাদের থামানোর চেষ্টা করছিল, কিন্তু রায়হান তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দিতেই চাইছিল। ফাহিম তার ডেস্কের দিকে হেঁটে গেল। সেখানে ইন্টারকম ছিল। সে ইন্টারকমে চাপ দিল। আমার গার্ডদের বলুন ওদের জন্য কেউ আমার অফিসের ধারে কাছে ওই কাছতে না পারে। যদি এক পাও ভেতরে ঢোকার চেষ্টা করে তাহলে যেন পাল্টা ব্যবস্থা নেওয়া যায়। তার কণ্ঠস্বর এতটাই দৃঢ় ছিল যে তানিয়াও অবাক হয়ে তার দিকে তাকালো। আর রায়হানকে বলুন আমার কাছে আসার চেষ্টা করলে ফল ভালো হবে না। আমার ক্ষমতার আন্দাজ তাদের নেই। বাইরে থেকে রায়হান ফাহিমের কথা শুনতে পেল। সেও অবাক হলো। ফাহিমের এই নতুন রূপ সে চিনতে পারছিল না। রায়হান চিৎকার করে বলে, ফাহিম, আমার বোনকে লুকিয়ে রেখে তুই কি ভাবছিস আমরা তোকে ছেড়ে দিব? ফাহিম তার অফিসের জানালা থেকে বাইরে তাকালো। রায়হান আর তার দলবল বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু ভেতরে আসার সাহস পাচ্ছে না। ফাহিম একটা দীর্ঘশ্বাস ফেলল। তানিয়া ফাহিমের পাশে দাঁড়িয়েছিল। ফাহিমের এই রূপ দেখে সেও কিছুটা অবাক হলো। ফাহিম, তুমি কি ওদের সাথে লড়বে? ওদের লোকবল অনেক। তার মনে আবারও সেই পুরনো ভয় ফিরে আসছিল। ফাহিম তানিয়ার দিকে ফিরল। তার মুখে এক দৃঢ় হাসি। এখন আর আমি সেই ফাহিম নেই তানিয়া, যে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে গ্রাম ছাড়া করেছিল। সেই ফাহিম এখন আর নেই। এখন আমি একজন ব্যবসায়ী, যার সম্মান আছে, ক্ষমতা আছে। তুমি শুধু এখন দেখো তোমার জন্য আমি কি কি করতে পারি। ওদের মোকাবিলা করার শক্তি আমার আছে। ফাহিম রায়হানের দিকে তাকিয়ে একটা তীক্ষ্ণ হাসি হাসল। এবার খেলাটা বদলে গেছে। ক্ষমতার মাপকাঠিতে ফাহিম আর রায়হান সমানে সমান। ফাহিমের শক্তিশালী গার্ডরা রায়হানকে বাহিরে বের করে দেয়। রায়হান বুঝতে পারে এখানে কিছু করা যাবে না, তাই সেখান থেকে তার দলবল নিয়ে চলে যায়। কিন্তু সে থেমে থাকে না। পরের দিন সকালে ভোরের আলো সবে মাত্র ফুটেছে। ফাহিমের বাড়ির বিশাল ফটকের বাইরেটা থমথমে। তানিয়ার ভাই রায়হান তার দলবল নিয়ে এসেছে। তাদের হাতে লোহার রড, লাঠি আর চোখে প্রতিশোধের আগুন। তারা ফাহিমের বাড়ির দিকে এগোতে থাকে। তাদের পদশব্দে সকালের নিস্তব্ধতা ভেঙে যায়। রায়হানের মুখে এক হিংস্র হাসি। আজ ওই ফাহিমের খেল খতম করে দিব। রায়হান ফিসফিস করে বলল তার দলবলকে উদ্দেশ্য করে, ও আমার বোনের সম্মান নষ্ট করেছে। ওর সাহস কত আমার বোনকে আটকে রেখেছে। ওকে এবার আমি শেষ করে দিব। আগের বার ছাড় দিয়ে ভুল করেছিলাম। ফাহিমের বাড়ির ভেতরও প্রস্তুতি চলছিল। গার্ড প্রধান ফাহিমের সামনে এসে দাঁড়ালো। তার পরনে ইউনিফর্ম, হাতে ওয়াকি টকি। তার গলায় কিছুটা উদ্বেগ। ফাহিম তার রুমের জানালা দিয়ে বাইরে দেখছিল। তানিয়া তার পাশে দাঁড়িয়েছিল। ভয়ে তার বুক ধড়ফড় করছিল। সে ফাহিমের দিকে তাকালো। ফাহিম তানিয়ার দিকে ফিরল। তার মুখটা শান্ত, কিন্তু চোখে দৃঢ়তা। তানিয়া, তুমি ভেতরে যাও। আমার বেডরুমের পেছনের গড়ে গিয়ে বসো, চিন্তা করো না। সে তানিয়ার হাতটা ধরল। আমি আছি তো। তানিয়া ফাহিমের দিকে তাকিয়ে বলল, ফাহিম, তুমি কি ওদের সাথে একা লড়বে? ওরা তো অনেক। তার চোখে জল জমতে শুরু করলো। যদি কিছু হয়ে যায় তোমার? ফাহিম তানিয়ার গাল ছুঁয়ে দিল। আমি একা নই তানিয়া, আমার গার্ডরা আছে, আমার ক্ষমতা আছে, আর সবচেয়ে বড় কথা তুমি আমার পাশে আছো। সে গার্ড প্রধানের দিকে তাকালো। তোমার সবাই প্রস্তুত তো? গার্ড প্রধান স্যালিউট করে বলল। তানিয়ার ভাইয়ের দলবল ততক্ষণে ফটকের কাছাকাছি এসে পড়েছে। তাদের চিৎকারে চারপাশে পরিবেশ আরো উত্তপ্ত হয়ে উঠল। রায়হান চিৎকার করে বলে, ফাহিম, বেরিয়ে আয়। আমার বোনকে নিয়ে বেরিয়ে আয় বলছি, না হলে তোর অবস্থাকে বেহাল করে দিব আমি। ফাহিম একটা দীর্ঘশ্বাস ফেলল। এবার সব শেষ করতে হবে। সে তানিয়াকে ঠেলে ঘরের ভেতরে ঢুকিয়ে দিল। তানিয়া অনিচ্ছা সত্ত্বেও ভেতরে গেল। তার মনটা ফাহিমের জন্য ভীষণ চিন্তিত ছিল। বাইরের উত্তেজনা তখন তুঙ্গে। রায়হানের দলবল ফটক ভাঙার চেষ্টা করছিল। ফাহিমের গার্ডরা তাদের বাধা দিল। মুহূর্তেই সংঘর্ষ শুরু হয়ে গেল। লাঠির শব্দ, মানুষের চিৎকার আর ধস্তাধস্তির আওয়াজে চারপাশটা মুখরিত। ফাহিমের গার্ডরা আধুনিক প্রশিক্ষণ প্রাপ্ত। তারা দ্রুত রায়হানের লোকবলকে কাবু করতে শুরু করলো। কয়েক মিনিটের মধ্যেই রায়হানের দলবলের অর্ধেকেই মাটিতে লুটিয়ে পড়ল। রায়হান ক্ষিপ্ত হয়ে উঠল। সে নিজে একটা লোহার রড দিয়ে ফটকের দিকে এগিয়ে গেল। সবাই দেখে নিও আজ কি হয়।
ঠিক তখনই ফাহিম ফটক খুলে বাইরে বেরিয়ে এলো। তার পরনে কালো পোশাক, চোখে শীতল দৃষ্টি। তাকে দেখে রায়হান এক মুহূর্তের জন্য থমকে গেল। ফাহিম শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলে, কি ভেবেছিলে রায়হান? তুমি সেই পুরনো ফাহিমকে পাবে যে তোমার সামান্য হুমকির বয়ে গ্রাম ছেড়ে পালিয়েছিল? তুই তুই এত ক্ষমতাশালী হয়ে গেছিস, আমি ভাবতেই পারিনি। তার গলা কাঁপছিল, তার অহংকার যেন মুহূর্তেই ভেঙে যাচ্ছিল। ফাহিম রায়হানের আরও কাছে এগিয়ে এলো। ক্ষমতা মানুষকে বদলায় না রায়হান, ক্ষমতা মানুষের আসল রূপটা বের করে আনে। সে রায়হানের হাতে থাকা রডটা আলতো করে কেড়ে নিল। তোমার মতো মানুষেরা ক্ষমতা পেলে কেবল অন্যের ক্ষতি করতে চায়, কিন্তু আমার ক্ষমতা আমার ভালোবাসার জন্য, আমার সম্মান রক্ষার জন্য। রায়হান ফাহিমের দিকে ঝাঁপিয়ে পড়তে চাইল, কিন্তু ফাহিম এক পা এগিয়ে তাকে ধাক্কা দিল। রায়হান মাটিতে পড়ে গেল, তার হাঁটু ছড়ে গেল। সে উঠতেই পারছিল না। তার দলবল তখন প্রায় পরাজিত। ফাহিম রায়হানের দিকে তাকিয়ে বলল, তুমি ভেবেছিলে আমাকে শেষ করে দেবে, কিন্তু তুমি তোমার বোনকেও বুঝতে পারোনি। সে তোমাকে ঘেন্না করে। তোমার বোনের মন তুমি ভেঙেছ। তোমার ক্ষমতার আসল মানও বুঝতে পারোনি। সে রায়হানের পাশে বসে বলল, তোমার হিংসা আর অহংকারই তোমাকে আজ এই জায়গায় এনেছে। তোমার কোনো ক্ষমতা নেই। রায়হান অসহায়ভাবে ফাহিমের দিকে তাকিয়ে রইল। তার চোখ দুটোতে তখন প্রতিশোধের আগুন নয়, বরং পরাজয়ের গ্লানি। ফাহিম উঠল এবং গার্ডদের ইশারা করলো। গার্ডরা রায়হান এবং তার অবশিষ্ট দলবলকে ধরে নিয়ে গেল। সংঘর্ষ শেষ হওয়ার কিছুক্ষণ পর ফাহিমের বাড়ির ফটকে একটা ট্যাক্সি এসে থামল। ট্যাক্সি থেকে নামলেন তানিয়ার বাবা। তার মুখে উদ্বেগ আর অস্থিরতা। তিনি লোকজনের মুখে শুনেছেন ফাহিমের বাড়িতে কি ঘটেছে। তিনি ভেতরে প্রবেশ করলেন। ফাহিম আর তানিয়া বাড়ির উঠোনে দাঁড়িয়েছিল। তানিয়া তার বাবাকে দেখেই চমকে উঠল। তানিয়ার বাবা ফাহিমের দিকে এগিয়ে এলেন। তার চোখে তখন কোনো অহংকার ছিল না, ছিল শুধু অনুশোচনা। তিনি দেখলেন ফাহিমের বাড়িতে কি শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা এবং ফাহিম কতটা শক্তিশালী হয়ে উঠেছে। তার মনে পড়ল তার মেয়ের ভালোবাসার কথা, ফাহিমের প্রতি তানিয়ার আত্মত্যাগের কথা। তানিয়ার বাবা মাথা নিচু করে বলেন, তার গলাটা কাঁপছিল, ফাহিম, আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল বুঝেছিলাম। আমি তোমাকে সেদিন চিনতে পারিনি। আমার ছেলে রায়হান আমাকে ভুল পথে চালিত করেছিল। আমি আমার মেয়ের ভালোবাসা চিনতে পারিনি। তিনি ফাহিমের দিকে করুণ দৃষ্টিতে তাকালেন। আমার মেয়ের ভালোবাসা জয়ী হয়েছে। আমাকে ক্ষমা করে দাও। ফাহিম তানিয়ার দিকে তাকালো। তানিয়ার চোখে জল জমেছে। সে বাবার এই পরিবর্তন দেখে অবাক হয়েছে। ফাহিম তানিয়ার বাবার দিকে নরম দৃষ্টিতে তাকালো। আপনি ভুল বুঝেছিলেন কাকা। আপনার মেয়েকেও কিন্তু তানিয়া আমাকে ভালোবাসে, আর সে ভালোবাসা যে কোনো কিছুর চেয়ে বড়। তানিয়ার বাবা ফাহিমের হাত ধরে বললেন, আমি জানি ফাহিম, আজ আমি বুঝতে পেরেছি তোমার এই ক্ষমতার, তোমার এই উদারতার, তানিয়ার ভালোবাসা সবকিছুই আমাকে অবাক করেছে। তিনি তানিয়ার দিকে তাকালেন। তানিয়া, মারে, আমাকে ক্ষমা করে দিস। আমি তোদের ভালোবাসাকে অসম্মান করেছিলাম। তানিয়া বাবাকে জড়িয়ে ধরল। বাবা, তার কান্নায় গলা বুঝে গেল। ফাহিম তানিয়ার বাবার দিকে তাকিয়ে বলল, আমি আপনার মেয়েকে সবসময় খুশি রাখবো কাকা। আপনার কোনো চিন্তা করতে হবে না। তানিয়া আমার জীবন, আমার সব কিছু। তানিয়ার বাবা মাথা নাড়লেন। আমি জানি তোমরা সুখে থাকো। আমার আর কোনো অভিযোগ নেই। আমি আজ তোমাদের ভালোবাসার কাছে হার মানলাম। তাদের এই মিলন যেন অতীতের সব কটুতা মুছে দিল। তানিয়ার বাবার অনুশোচনা এবং হার মেনে নেওয়াটা এই কঠিন গল্পের এক গুরুত্বপূর্ণ মোড় ছিল। কিছু মাস কেটে গেছে। ফাহিম ও তানিয়া এখন তাদের নতুন সুন্দর বাড়িতে সুখী জীবন কাটাচ্ছে। তাদের বাড়িটা রুচিশীল আসবাবপত্রে সজ্জিত, সবখানে শান্তির আবহ। ফাহিম একজন সফল বিজনেসম্যান হিসেবে আরও এগিয়ে গেছে। তানিয়া তার পাশেই তার শক্তি হয়ে আছে, প্রতিটি পদক্ষেপে তাকে সমর্থন করে। সন্ধ্যা নেমে এসেছে। ফাহিম আর তানিয়া তাদের ড্রয়িং রুমে বসে আছে। ফাহিমের কাঁধে তানিয়ার মাথা রাখা। মৃদু আলোয় তাদের মুখ উজ্জ্বল দেখাচ্ছে। আমার মনে হয় ফাহিম, এইটাই আমাদের ভাগ্যে লেখা ছিল। এত কঠিন পথ পাড়ি দিয়েও আমরা একসাথে থাকতে পারলাম। ফাহিম তানিয়ার হাতটা নিজের হাতে নিল, আলতো করে চাপ দিল। হে তানিয়া, আমাদের ভালোবাসার গল্প এমনই। অনেক চড়াই উতরাই ছিল, অনেক কষ্ট ছিল, কিন্তু শেষ পর্যন্ত আমাদের ভালোবাসার জয়ী হলো। তানিয়া মাথা তুলে ফাহিমের চোখের দিকে তাকালো। আমি কখনো ভাবিনি যে এমন কিছু ঘটবে। তুমি গ্রাম থেকে চলে গেলে আমি ভেবেছিলাম সব কিছু শেষ, আমার জীবনটা শেষ হয়ে যাবে। তার চোখে তখনও সেই দিনের কষ্টের ঝলক। ফাহিম তানিয়ার চুলের ভেতর আঙুল চালালো। সবসময় মনে রাখবে, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে কোনো বাধাই তাকে আটকাতে পারে না। এখন আমাদের শুধু এগিয়ে যাওয়ার পালা, আমাদের নতুন জীবন, নতুন স্বপ্ন। তানিয়া ফাহিমের হাতটা আরো শক্ত করে ধরল।
আমাদের সন্তানেরা যখন আমাদের গল্প শুনবে তখন তারা শিখবে যে ভালোবাসার জন্য কতটা লড়তে হয়। ফাহিম হেসে তানিয়াকে নিজের আরো কাছে টেনে নিল। আমাদের ভালোবাসার নতুন দিগন্ত আজ থেকে শুরু হলো তানিয়া, যেদিকে শুধু সুখ আর শান্তি আছে। তারা একে অপরের হাত ধরে ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। তাদের চোখে এক নতুন স্বপ্ন। তাদের ভালোবাসার গল্পটা যেন এখানেই পূর্ণতা পেল, এক শুভ পরিণতিতে।